হ্যালো। শুভ সন্ধ্যা। আমি সবাইকে যেটা বলবো যে যিনি বলবেন বাকিরা একটু মিউট করে রাখবেন। শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক বন্ধুরা, আমরা চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আজকে আমরা আবার লাইভ আলোচনায় এখানে এসে হাজির হয়েছি। আপনারা জানেন যে আজকে আমাদের যে সেই বিষয় ইতিমধ্যেই আমরা আমাদের স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 এবং বর্তমান সময়ে নারী ও শিশু পাচার, এইটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আপনারা আমাদের যে বক্তাদের যে আপনারা দেখেছেন, তাদের মধ্যে আজকে এখানে বক্তা হিসেবে আপনারা যাদের দেখতে পাচ্ছেন, এর পরেও আসবেন আমাদের এই আলোচনা সবাই যুক্ত হবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন ডক্টর সরজিৎ জানা, উনি দুর্বার সংগঠনকে রিপ্রেজেন্ট করছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শ্রী মানবেন্দ্রনাথ মণ্ডল, উনি এখানে আমাদের যে সংগঠন মানে উনার যে সংস্থা সেটা হচ্ছে SLARTC। এখানে রয়েছেন অবসরপ্রাপ্ত IPS শ্রী পঙ্কজ বাবু, পঙ্কজ দত্ত রয়েছেন। আমাদের নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপিকা এবং আপনি আপের অন্যতম সংগঠক সুচিরা গুপ্তা রয়েছেন। আইনজীবী রয়েছেন কল্লোল বসু। শ্রোতা দর্শক বন্ধুদের এটা আমরা জানাই যে এখানে আমাদের প্রত্যেক বক্তাই প্রাথমিকভাবে 10 মিনিট করে বলবেন এবং তার বলা চলাকালীন যদি কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্ন ওনাদের বলা শেষ হওয়ার পরেই সেগুলোকে উত্তর দেবেন। এবং আজকের এই যে সভা, আমাদের যে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 এবং বর্তমান সময়ে নারী ও শিশু পাচার, এই যে আলোচনা, এই আলোচনায় আজকে প্রথম বক্তব্য রাখবেন ডক্টর সরজিৎ জানা। উনি এবার সংগঠনকে রিপ্রেজেন্ট করছেন। আমি সরজিৎ বাবুকে তার বক্তব্য হাজির করার জন্য অনুরোধ করছি চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে। আমি প্রথমে একটা প্রস্তাব সকলের কাছে, এই শ্রোতা দর্শকদের কাছে থেকে এসেছে যে আমি এক এক করে যাদের নাম বলবো তারা একটুখানি, আমি প্রথমেই একটু রেসপন্স করার কি। সরজিৎ বাবু, আমি চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আপনাকে আন্তরিক নমস্কার জানাচ্ছি। পঙ্কজ বাবু, চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি। পঙ্কজ বাবু শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ। মানবেন্দ্র বাবু, আপনাকে চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে নমস্কার কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রফেসর রুচিরা গুপ্তা, আপনাকেও আমরা চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি। কল্লোল বাবুকে আমাদের চিন্তন থট অফ টুডের অধিকাংশ শ্রোতা দর্শক বন্ধুরা জানেন, তবুও কল্লোল বাবুকে নমস্কার। আজকের এই আলোচনায় প্রথম বলবেন ডক্টর সরজিৎ জানা। আমি সরজিৎ বাবুকে বলার জন্য অনুরোধ করছি। আমরা ততক্ষণ সবাই মিলেই একটু ব্যাক স্ক্রিনে থাকবো, ওনার বলা হয়ে গেলে তারপর আমরা আবার ফিরে আসব। সরজিৎ বাবু। ধন্যবাদ চিন্তন সংগঠনকে এই ধরনের আলোচনা সংগঠিত করার জন্য, এবং খুব স্বাভাবিকভাবেই সারা বিশ্বে এবং আমাদের দেশেও নারী ও শিশু পাচার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা মানব অধিকার বিরোধী এবং মানুষের কে নির্মমতম প্রক্রিয়ায় তাদেরকে এই পাচারের শিকার করা হয়। তবে এই নিয়ে বহু ধরনের মিথ বা ভুল ধারণাও রয়েছে মানুষের ক্ষেত্রে। বিশেষ করে আমি যাদের মধ্যে কাজ করি, অর্থাৎ যারা যৌন পেশায় রয়েছেন,
তাদের সম্পর্কে। প্রথমত, অনেকেই গুলিয়ে ফেলেন যে যৌন পেশা এবং নারী পাচার একই বিষয়। এটা একই বিষয় নয়। নারী পাচার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অপরাধ, যার শাস্তি যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পাওয়া উচিত। অন্যদিকে যৌন পেশা একটা কাজ হতে পারে, এই কাজটা আমাদের অনেকেরই পছন্দের কাজ নয়, এবং এর পেছনে হয়তো তাদের আর্থসামাজিক অবস্থা, সামাজিক স্তরে নারী, বিশেষ করে পরিবারে তাদের যেভাবে থাকতে হয়, অর্থাৎ নারীর অবস্থান সহ আরো বহু বহু কারণ রয়েছে, যে কারণে কিছু মানুষজনকে এই পেশায় যুক্ত হতে হয়। বিশেষত আমরা যখন দেখেছি যে গ্রামাঞ্চল থেকে বা ছোট শহর থেকে যেসব মহিলারা রোজগারের জন্য শহরে আসেন, যাদের অধিকাংশই ক্ষেত্রে পড়াশুনো বা শিক্ষাগত মান খুব কম, এবং যাদের আমরা যাকে বলি যে এই দক্ষতা নেই, যে দক্ষতা তারা বাজারে বিক্রি করে আরো বেশি রোজগার করতে পারবে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তিনটে অপশন রয়েছে। একটা অপশন, তারা যৌন কাজে যেতে পারেন। অন্য একটা অপশন হলো তারা গৃহ শ্রমিক হিসাবে থাকতে পারেন। এবং তৃতীয় যে সম্ভাবনা রয়েছেন তা হলো কনস্ট্রাকশন ওয়ার্কার্সে, অর্থাৎ ওই নির্মাণ শিল্পে তারা মূলত জোগাড়ের কাজ করেন। আমি ঢাকাতেও 4 বছর এদের নিয়ে কাজ করেছি। সেখানে আরো একটা অপশন রয়েছে এইসব মহিলাদের, তা হলো গার্মেন্ট, অর্থাৎ ওই কাপড় শিল্পে। তো আমরা দেখেছি যেটা মহিলারা একাধিকবার পরিবর্তন করেছেন, কোনো একটা পেশাতে যুক্ত হয়ে অন্য একটা পেশাতে গেছেন, আবার সেখান থেকে চলে এসছেন, করে ফাইনালি তারা ঠিক করেন, কেউ হয়তো গৃহকর্মে ফাইনালি সেটেল করেন, কেউ হয়তো নির্মাণ কর্মে, কেউ হয়তো যৌন কর্মে। তো এইটা বলতে পারেন যে লিমিটেড অপশনের জন্য এই জায়গাতে তারা আসছেন, কিন্তু এটাকে কোনো মরাল বা নৈতিক মাপকাঠি দিয়ে মাপার কোনো যুক্তি থাকতে পারে না। এটা কিছু মহিলাদের ক্ষেত্রে এক ধরনের জীবিকা নির্বাহের উপায়। যেমন আমাদের দেশে আরো বহু ধরনের জীবিকা নির্বাহের উপায় রয়েছে। তাদের অধিকাংশ ক্ষেত্রেই যদি দেখা যায়, বিশেষত যারা ইনফর্মাল লেবার সেক্টরে রয়েছেন, তাদেরও যদি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রেও তারা চাইবেন এর থেকে অনেক। সে কৃষিকাজে যারা রয়েছেন, যারা কুটির শিল্পে রয়েছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো এই ব্যাপারটা বলাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে দুটো জিনিসকে প্রথমে মিলিয়ে যেন না ফেলা হয়। দ্বিতীয় হচ্ছে যে পাচারের যদি আমরা পরিসংখ্যান দেখি, IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, তাদের পরিসংখ্যান অনুযায়ী 17-18 হিসেব অনুযায়ী আমরা দেখতে পাবো যে যত মানুষজন, বিশেষ করে নারী এবং শিশু পাচার হয় বিভিন্ন ধরনের কাজে, তার মধ্যে যৌন কাজে পাচার তো হয়, সেই পাচারের সংখ্যা 16 থেকে 18% মাত্র। অর্থাৎ পাচারের আরো বড় জায়গাটা যেটা হলো, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এরিয়া আমরা দেখেছি, সেটা হচ্ছে ইনফর্মাল বা আনঅর্গানাইজড লেবার সেক্টর। সেই সেক্টরে কিন্তু পাচার বহু ক্ষেত্রে হয়, এবং আমাদের দেশের যিনি এই কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন, সত্যার্থী, তিনি যে কাজটা করেছেন সেটাও মূলত ওই ইনফর্মাল সেক্টরে পাচারকে চিহ্নিত করা এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তাদেরকে পাচার থেকে মুক্ত করার ক্ষেত্রে। এবারে আমি আইনের কথায় আসি। আমাদের দেশের যে আইনটা তৈরি হয়েছিল, অর্থাৎ যেটা হচ্ছে ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, যেই আইনটা নিয়ে কিন্তু বহু ধরনের চর্চা পরবর্তীকালে হয়েছে। তবে খুব ইন্টারেস্টিংলি যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই একটি কেসের পরিপ্রেক্ষিতে একটা প্যানেল তৈরি করেছিলেন সুপ্রিম কোর্টে,
বিশেষত যৌন পেশায় যুক্ত মহিলাদের বিষয়টাকে কেন্দ্র করে। তো সেই প্যানেল আমিও ছিলাম। তো খুব বড় প্যানেল নয়, 10-12 জনের একটা প্যানেল। সেখানে যারা অ্যান্টি ট্রাফিকিং কাজে যুক্ত রয়েছে, বিশেষ করে মুম্বাইয়ের প্রেরণা, দিল্লির রবিকান্ত এবং অন্যান্য সংগঠনের সঙ্গে দুর্বার থেকেও প্রতিনিধিত্ব তারা নিয়েছিলেন। তো সেই জায়গাতে আমরা প্রায় 5 বছর ধরে এই প্যানেল এই বা ডিসকাশন করে যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে কিন্তু সুনিশ্চিতভাবে এটা সবারই মিলিত একটা রেকমেন্ডেশন, সেটা হলো আইটিপি অ্যাক্টের বহু ধারার পরিবর্তন করা উচিত। 2, এই পাচার রোধের ক্ষেত্রে যৌনকর্মীদের সংগঠন অর্থাৎ দুর্বার যে কাজটা করেছে সেটাকে বলা হয় যে সেলফ রেগুলেটরি বোর্ড। এই বোর্ডের মাধ্যমে যে কেউ নতুন যারা পেশাতে আসছেন, সেই পেশায় যারা নতুন আসছেন তাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে একটা বোর্ডের সামনে তোলা হয়। এই বোর্ডে রয়েছেন লোকাল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তিনি একজন এমএলএ বা কাউন্সিলর বা পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত প্রধান। এছাড়া রয়েছেন একজন আইনজীবী, একজন রয়েছেন চিকিৎসক, এছাড়া উইমেন্স অ্যাক্টিভিস্ট থাকে এবং যৌনকর্মীদের সংগঠনের প্রতিনিধিরা থাকে। তারা সেই নতুন মেয়েদের দরকারে 1 থেকে 3 দিন শর্ট স্টে হোমে রেখে তাদেরকে কাউন্সিলিং করা হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করা হয় কাউন্সিলিং এর মাধ্যমে, তাদেরকে জোর করে আনা হয়েছে না তারা নিজেরা এসছেন স্ব ইচ্ছায়। তো সেই জায়গা থেকে যাদেরকে জোর করে আনা হয়েছে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, বা তারা যদি অন্য কোনো কাজে শিক্ষানবিশ হিসাবে ভর্তি হতে চান তার ব্যবস্থা করা হয়। তো আমরা গত 10 বছরের এই পরিসংখ্যান থেকে যেটা আমরা দেখছি, যদি শুধু সোনাগাছির কথাও ভাবা হয়, যেখানে প্রায় প্রতি বছর 6 থেকে 700 নতুন যৌনকর্মীদের আমরা চিহ্নিত করি এবং তাদেরকে শুধু কাউন্সেলিং নয়, তাদের বয়সও ডিটারমিন করা হয় এক্স-রে এক্সামিনেশনের মাধ্যমে। তার মধ্যে আমরা দেখেছি পাচার হয়ে আসে তার সংখ্যা 1.5 থেকে 2% মধ্যে, বাকিরা নিজের ইচ্ছাতে আসছেন, অর্থাৎ তাদের ক্ষেত্রে উপার্জনের এটা একটা রাস্তা হিসাবে তারা বেছে নিয়েছেন। তাই এবং এই যে সেলফ রেগুলেটরি বোর্ড, যেটাকে বলা হয় মাল্টি স্টেক হোল্ডার বোর্ড বলেছেন সুপ্রিম কোর্টের প্যানেল, এবং এই প্যানেল বলেছে এই ধরনের ব্যবস্থাপনা আজকে সারা ভারতবর্ষের বড় বড় শহরগুলোতে ছড়িয়ে দেওয়া উচিত, যাতে এই পেশাতে, বিশেষ করে যৌন পেশাতে ট্রাফিকিং রোধ করাটা অনেকাংশে সফল করা যাবে। সেটাও এই প্যানেলের একটা সাজেশন। শুধু সাজেশন নয়, এই সাজেশনটা সুপ্রিম কোর্টে জাজেরাও তুলেছেন এবং মাস 1.5 আগে এই কেসটা আবার তোলা হয়েছিল, যেখানে জাজ জিজ্ঞেস করেছিলেন সরকারি প্রতিনিধিকে কেন এই মাল্টি স্টেক হোল্ডার বোর্ড এখনো শুরু করা হয়নি। তবে কোর্টে কেস চলছে, আরো সময় লাগবে। তো যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমরা চিহ্নিত করেছি। তৃতীয়ত, আইটিপি অ্যাক্টের বহু ধারার পরিবর্তন এই প্যানেল করেছেন। এই প্যানেলে যারা ছিলেন আর কি সিনিয়র অ্যাডভোকেটরা তো ছিলেনই। তো তারা যেটা বলেছেন যে এই ধারার অনেকগুলো বিষয় রয়েছে যাতে অসঙ্গতি রয়েছে, সেগুলোকে পরিবর্তন করতে হবে। 2, কারণ এটার একটা টার্মস অফ রেফারেন্স ছিল, একটা ছিল ট্রাফিকিং বন্ধ করা, একটা ছিল কারা রিহ্যাবিলিটেশন চায় তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, আর 3 নম্বর যারা স্বইচ্ছায় রয়েছেন তাদেরকে তাদের যে সম্মান এবং তাদের অধিকার, রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি ফিরে আনার জন্য। তো সেই ক্ষেত্রে কি কি সাজেশন আমরা দিলে তাদের অধিকার হবে, অধিকার রক্ষিত হবে, সেই ব্যাপারে এই আইনের পরিবর্তন সহ আরো বেশ কিছু সাজেশন রয়েছে। উৎসাহী ব্যক্তিরা চাইলে সেই প্যানেলের রিপোর্ট পড়তে পারেন। আপাতত আমার 10 মিনিটের সময় শেষ হয়ে আসছে, তবে এর ব্যাপারে কোনো প্রশ্ন ইত্যাদি থাকলে পরে আমি উত্তর দেব।
তবে যেটা বলতে চাইছি, শেষ কথা হিসাবে বলছি যে প্রথম আমি আবার রিপিট করছি, যৌন পেশা এবং পাচার দুটো আলাদা জিনিস। দুই, পাচার রোধ করা যায় সম্ভব যদি যৌন পেশায় যারা যুক্ত রয়েছেন তাদেরকে যুক্ত করা হয়, যে কারণে আজকে মাল্টি স্টেক হোল্ডার বোর্ডের কথা বলা হচ্ছে। 3 নম্বর, পাচারের শুরুর জায়গাতে যেখানে তাদের শিক্ষার অভাব, তাদের অর্থনৈতিক উপার্জনের জায়গাগুলো যদি গ্রামাঞ্চলে তৈরি করা না যায়, তাহলে এই পাচারের প্রাথমিক জায়গাটাতে বিশেষ কোনো পরিবর্তন আনা যাবে না। তো ধন্যবাদ সবাইকে এই বক্তব্য শোনার জন্য। অনেক ধন্যবাদ সরজিৎ বাবুকে। আমরা আলোচনায় ইতিমধ্যেই আমাদের যিনি প্রথম বক্তা ডক্টর সরজিৎ জানা, তিনি দুর্বারের পক্ষ থেকে আমাদের সামনে হাজির করলেন, এবং আমার ধারণা শ্রোতা দর্শক বন্ধুরা আপনারা বিষয়টা শুনলেন। আমার যেটা বলার, এখনো পর্যন্ত প্রশ্ন সরজিৎ বাবুর কাছে এভাবে আসেনি। এইবার আমি আমাদের এই আলোচনার, এটা স্টুডিও বলবো না যাই বলি, এখানে আমি আমন্ত্রণ জানাবো আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল বারী শেখকে আমাদের মাঝে। হ্যালো, আপনারা সবাই জাহেদুল সাহেবকে, বারী সাহেবকে দেখতে পাচ্ছেন। আমরা চিন্তন থিয়েটার অফ টুডের পক্ষ থেকে বারী সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার সালাম জানাই। উনি পর্যায়ে আমাদের মাঝে আসবেন ওনার বক্তব্য রাখার জন্য। বারী সাহেব, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমি বলবো যখন আপনারা আমন্ত্রণ জানাবেন। এখন আমি সবাইকেই বলবো, যিনি বক্তা তাছাড়া বাকি যারা থাকবেন তারা সবাই মিউট করে রাখবেন নিজের ক্যামেরা, অডিও সিস্টেম মিউট করে রাখবেন। এখন আমি আমন্ত্রণ জানাবো অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার দত্ত আমাদের মাঝে আছেন। এবার তিনি বলবেন। আমরা স্ক্রিন থেকে সাময়িকভাবে আমরা বিদায় নেব, শুধুমাত্র পঙ্কজ বাবু থাকবেন। পঙ্কজ বাবু, আপনাকে আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করুন। ভিডিওটা অফ হয়ে, হ্যাঁ ঠিক আছে, এবার ভিডিওটা অন করুন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছে। ভিডিওটাকে অন করে নিন। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই রে, আপনি বেরিয়ে গেলেন। আজকের এই অনুষ্ঠানটায় সঞ্চালনার
দায়িত্ব এই ফিল্ডেতেই, এই বিষয় নিয়েই কাজকর্ম করেন উর্বি। উর্বির কিছুটা যান্ত্রিক গোলাযোগ হচ্ছিল, সংযোগ করার জন্য। উর্বি আনমিউট করো, মিউট করা আছে, উর্বি আনমিউট করো। তখন আমি অনুরোধ করব পঙ্কজ বাবুকে এবার জন্য। উর্বি তুমি আনমিউট করেছো? হ্যাঁ, পঙ্কজ বাবু আপনি একটু আনমিউট করুন, আনমিউট করুন, মিউট করা আছে। উর্বি আমায় শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। উর্বি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। উর্বির শুরু থেকে যুক্ত থাকার কথা ছিল, যান্ত্রিক গোলযোগের কারণে উর্বি যুক্ত হতে পারেনি। পঙ্কজ বাবু আপনি আনমিউট, মিউট করা রয়েছে, আমরা শুনতে পাবো না আপনার কথা। আনমিউট করতে হবে। আমরা কি তাহলে পরবর্তী বক্তা উর্বি মানবেন্দ্র বাবুর কাছে চলে যাব? পঙ্কজ বাবুর আনমিউট করাটা বোধহয় সমস্যা হচ্ছে। হ্যাঁ তা হতে পারে। শুভ সন্ধ্যা সবাইকে। চিন্তন থট অফ টুডে সমস্ত মেম্বারদের শুভ সন্ধ্যা। আমার একটু যান্ত্রিক গোলযোগের জন্য একটু প্রবলেম হলো আসতে দেরিতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আমরা তাদের পরবর্তী বক্তার কাছে চলে যাই। মিস্টার মানবেন্দ্রনাথ মন্ডল, সোশিও লিগাল এড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার স্বেচ্ছাসেবী সংস্থার তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অ্যাডসেক সাউথ এশিয়া, তিনি অ্যাডসেক সাউথ এশিয়া ন্যাশনাল কোঅর্ডিনেটর। আজকে যে আলোচ্য বিষয় সে সম্পর্কে তিনি কিছু বলবেন। আসুন দর্শক বন্ধুরা আমরা তার কাছে কিছু শুনে নিই এই বিষয়ে। স্যার আপনাকে অনুরোধ করা হচ্ছে স্ক্রিনের নিচে যে মাইক্রোফোনটা আছে ওটা প্রেস করুন, অন হয়ে যাবে। স্ক্রিনের নিচে যে মাইক্রোফোনটা আছে ওটা প্রেস করুন, অন হয়ে যাবে। হ্যাঁ, আমরা তাহলে সাময়িকভাবে আমরা হয়েছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। প্রথমে চিন্তন সংস্থাকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের এই সুন্দর আলোচনা চক্রে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ করে শ্রী রূপ গোস্বামী মহাশয়কে আমার ধন্যবাদ। আজকের যে বিষয় এটা খুবই সাময়িক। আমরা জানি বিশেষ করে যারা পাচার সংক্রান্ত কাজের সাথে এটাকে বন্ধ করার জন্য আমরা কাজ করছি, যারা, যে প্রতিটি দুর্যোগের সময় পাচার বেড়ে যায়, সেটা বন্যা হোক, খরা হোক, আর আজকের প্যান্ডেমিকই হোক। এক্সপার্ট বলে যে সংস্থা বিশেষ করে শিশু পাচার নিয়ে যারা কাজ করে এবং শিশুদের নিয়ে কাজ করে, তাদের একটা রিসেন্ট সার্ভে অনুযায়ী, তাদের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সব দেশেই পাচারকারীরা খুব সক্রিয় হয়ে পড়েছে এবং নারী ও শিশু পাচার বেড়ে যাচ্ছে। তো সেটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য, বা আমাদের দক্ষিণ এশীয় দেশগুলো বা এশিয়া, যেখান থেকে আমরা বলি যে এটা স্পোর্টস এরিয়া পাচারের, সেই জায়গাগুলো থেকে অনেক বেশি পাচার শুরু হয়েছে। এইখানে আমরা
আজকে আমরা ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 এর কথা বলেছি। এটা একটা স্পেশাল আইন নারী ও শিশু পাচার করার জন্য, কিন্তু সবচেয়ে বড় কথা এটাকে ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টের যেখানে ডেফিনিশনের এগুলো দেওয়া আছে 2 নম্বর ধারায়, সেখানে মরাল বা ইমরাল সম্পর্কে কোনো ডেফিনিশন দেওয়া নেই। সেটা আমাদের ক্ষেত্রে খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর দ্বিতীয় জিনিস যেটা আছে সেটা আমাদের সংবিধান কিন্তু তার 23 নম্বর আর্টিকেলে বলে দিয়েছে যে মানুষ পাচার এবং ফোর্সড লেবার এর বিরুদ্ধে আমাদের করতে হবে। সেটাকে বলে দেওয়া হয়েছে যে প্রহিবিশন করা হয়েছে বা এটাকে বন্ধ করে দেওয়া হলো। মানুষ নিয়ে ব্যবসা এবং ফোর্সড লেবার যেগুলো বাধ্যতামূলক শ্রমিক বা জোর করে যাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, তারা বন্ডেড লেবার হতে পারে, চাইল্ড লেবার হতে পারে বা অন্য কেউ হতে পারে, এই ধরনের শ্রমের সাথে যারা যুক্ত। আইএলও যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারা তাদের 182 ধারাতে বলে দিয়েছে, আইএলওর যে 182 আছে কনভেনশন, সেখানে বলে দিয়েছে যে এই পাচারটা হচ্ছে সবচেয়ে বেশি শ্রমের কাজ, অত্যন্ত ব্যয়ের কাজ। সেই জন্য এটাকেও ওই এর মধ্যে ধরে নেওয়া হবে লেবার হিসাবে। তো এইটাও আমরা ডক্টর জানাব এখানে কিছু তুলেছিলেন যে কেসটা এখনো চলছে। এবং একটা কথাও বলি যে দুর্বারের জন্মলগ্নের সময় আমি ওদের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম, এখনো অত সময় দিতে পারি না, নিশ্চয়ই তাদের সমর্থক এবং সহযোগী হিসাবে রয়েছে। তো আমরা দেখছি যে আর্টিকেল 23 আমাদের সংবিধান যখন এটাকে বন্ধ করে দিয়েছে, আমাদের সমস্ত আইনের যে সোর্স সেটা হচ্ছে আমাদের সংবিধান, এবং প্রতিটি আর্টিকেল নিয়েই দেখবেন একটা বা দুটো আইন তৈরি হয়েছে। এবং আর একটা জিনিস আমাদের এই আইনগুলোতে ঠিক সরাসরি ভাবে ছিল না, এবং এখানেও ছিল না, এর কোনো সংজ্ঞা আমাদের আইনে ছিল না। আমরা ইউনাইটেড নেশনস এর যে প্রোটোকল ছিল সেইখানে যে ডেফিনিশন দেওয়া ছিল সেটাকে মেনেই আমরা কাজ করতাম। কিন্তু 2013 যে ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে সেইখানে তার সেকশন 370 এ থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই একই জিনিস অন্যভাবে আমাদের এর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, এবং এটা পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে এই সংজ্ঞাটা। এছাড়াও আমাদের অন্যান্য আইনে বদল আনা হয়েছে, এভিডেন্স অ্যাক্টে এবং সিআরপিসিতে, আমি সেখানে যাব না। আপনাদের কাছে আইন বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলবেন। কিন্তু আমরা যেটা দেখছি যে দারিদ্র কিন্তু একটা বড় জিনিস, দারিদ্রতা। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যারা যাচ্ছে এই পাচার হয়ে যাচ্ছে, যে নারী ও শিশুরা, তারা ভালো কাজের সন্ধানে বা কেউ তাকে ইলোপ করে নিয়ে যাচ্ছে, অনেক বেশি পয়সা পাবে এই ধরনের দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এই সমস্ত কাজে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, বাংলাদেশ, নেপাল, এই সমস্ত দেশ থেকেও কিন্তু প্রচুর পাচার হয়ে আসছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাও আমি বলবো এর সাথে সাথে যে দারিদ্রতাই একমাত্র কারণ নয়, আরো অনেক কারণ রয়েছে। তো এবং অনেক ব্যাপারেই পাচার, নারী ও শিশু পাচার হয়ে থাকে। সেগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে একটা তো কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য পাচার করা হচ্ছে, দ্বিতীয় আসছে আপনার অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য আসে। শ্রমিকরা যারা বন্ডেড লেবার বা যারা চাইল্ড লেবার, যাদের ফোর্স লেবারের কাজে নিয়ে আসা হচ্ছে, সেটা কনস্ট্রাকশন ওয়ার্কও হতে পারে, যেখানে খুব কম পয়সা দেওয়া হয়, সুযোগ সুবিধা কিছুই নেই, আর সেখানেও মহিলা এবং শিশুরা কাজ করছে।
এরা ফ্যামিলির সাথে কাজ করতে অন্য রাজ্যে চলে আসে, অন্য দেশে চলে যায় কাজ করতে। আমরা এই কোভিড-19 সৌজন্যেই বলি, দেখেছি এই মাইগ্রেন্ট লেবাররা কিভাবে দেশে ফিরছে, তার নিজের ঘরে ফিরছে কাজ ছেড়ে দিয়ে, সেটাও দেখতে পেয়েছি। তো এইগুলো এরা সবাই কিন্তু এর আওতায় পড়ে। এবং আমরা দেখেছি এই যারা মাইগ্রেন্ট লেবার হয়ে বিদেশে যাচ্ছেন, তারা কিন্তু দারিদ্রতার কারণে বা বেশি পয়সা পাবো সেই আশা নিয়ে অনেক সময়ই অন্য দেশে যেতে গিয়ে ধরা পড়েছেন, জেল খেটেছেন, লুকিয়ে গেছেন, এবং যেখানে হয়তো বেশি পয়সা দেওয়ার কথা সেই সব না দেখে বিদেশে চলে গেছেন, সেখানে যে থাকার জায়গা পাননি, যে পয়সা পাওয়ার কথা সেটা পাননি। কিন্তু এগুলোও পাচার। আর একটা পাচার হয় আমাদের অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য। আপনারা গ্রেটার নোয়াদায় এই ডাক্তারের কেস দেখেছেন, তিনি বাচ্চা ছেলেদের নিয়ে আসতেন, তাদের অর্গান তুলে নিয়ে বিক্রি করতেন। অ্যারেস্ট হয়ে তার কেস চলছে এখনো। তো সেইখানে আমাদের লিভার, আমাদের অন্যান্য যে আছে কিডনি, এইগুলো তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। গরিব মানুষদের রোগ সারিয়ে দেবে বলে নিয়ে এসে ভর্তি করা হয় নার্সিংহোমে। তাদের হয়তো একটা কিডনি তুলে নিল, তাদের লিভার কেটে অন্য জায়গায় দিল, লক্ষ লক্ষ টাকা এই যারা পাচারকারী তারা উপায় করছে। কিন্তু এগুলো যারা করছে তারা তো প্রিসাইজ অর্গান অপারেশন করছেন এবং সেগুলোকে ঠিক সময়ের মধ্যে, ঠিক তাপমানের মধ্যে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছেন, এবং সেখানেও যারা এটাকে আরেকজনের অর্গান শরীরে করছেন, ট্রান্সপ্লান্ট করছেন, এরা সবাই কিন্তু ডাক্তার হতেই হবে, কিন্তু তারাও এর সাথে জড়িয়ে পড়ছেন যে কোনো কারণেই হোক। তো যাই হোক, আমরা এখানে দেখছি যে এই কারণগুলোর জন্য, এক বা একাধিক কারণের জন্য এরা নারী ও শিশু পাচার হয়ে যাচ্ছে দেশের মধ্যে অথবা দেশের বাইরে। তো সেইখানে আমরা দেখছি যে এরা, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, লাইনটা কোথায় চলে গেল? না 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 না, হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, আমরা আচ্ছা, শুনতে ঠিক পাচ্ছি, আছে। আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে। তো এইখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে এগুলো আমরা অসুবিধা ফিল করছি এই নারী ও শিশু পাচারের ক্ষেত্রে, কেসগুলো অনেক সময় নিয়ে নিচ্ছে। যদি বাংলাদেশ, নেপাল বা ভুটান থেকে কেউ আসে বা অন্য দেশ থেকে আসে, তাদের ফেরত দেওয়ার সময় তাদের দেশের ন্যাশনালিটি কনফার্মেশনের দরকার হয়। নেপালের ক্ষেত্রে সুবিধা আছে, এখানে পাসপোর্ট ভিসা নেই, ভুটানের ক্ষেত্রেও তাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ন্যাশনালিটি কনফার্মেশনের টাইম আসে। একটা মেয়েকে বা একটা বাচ্চাকে তার দেশে ফেরত দেওয়ার জন্য 2-3টে জিনিসের দরকার হয়। এখানে তাদের কোর্ট ফ্রি হতে হবে, তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেগুলো থেকে তারা যাতে ফ্রি হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে তাদের দেশ থেকে ন্যাশনালিটি কনফার্মেশন আসতে হবে। তৃতীয়, আমাদের দেশের যে আইনগুলো করেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা ব্যুরো অফ মাইগ্রেশন, যেগুলো দেখেন, এদের ক্লিয়ারেন্স লাগবে যে এদের আর কোনো কেস আছে কিনা এদের নামে, এবং সেইখানে এদেরকে ফেরত দেবার আগে আরো কিছু প্রসেস আছে, সেগুলো কমপ্লিট করে তাদের ফেরত পাঠাতে হয়। তো এইখানে দেখা যাচ্ছে যে তারা যখন বিদেশে একটা কাজের লোভে হোক, বিয়ের জন্য হোক এখানে আসছেন, তারা ধরা পড়ছেন বর্ডারে, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে বা দেশের বর্ডার গার্ডের কাছে। তাদের নামে অনেক ক্ষেত্রেই তখন এই ট্রাফিকিং এর কেসের সাথে জুড়ে দেওয়া হয়, যেটা প্রস্টিটিউশনের জন্য আসছে, অন্যতে আসছে। আর আমাদের যে ফরেনার্স অ্যাক্ট আছে সেখানে সেকশন 14-এ তাদের অনেক সময় বুক করে দেওয়া হচ্ছে। এদের কাছে প্রপার ডকুমেন্ট থাকছে না, পাসপোর্ট থাকছে না, ভিসা থাকছে না, তাদেরকে দালাল ধরে অনেক সময় তারা আসে,
এবং সেখানে তারা ধরা পড়লে তাদের জেল জরিমানা সবকিছুই হওয়ার কথা। তবে আনন্দের কথা বা সুখের কথা যে এইখানে আদালতের কাছে যদি প্রমাণ করা যায়, মহামান্য আদালতের কাছে, যে এরা সেই জন্য আসেনি, এরা এই চাকরির লোভে বাড়িতে আসছিলেন, আর কতগুলো মানবিক কারণেও কিন্তু আজকাল পাচার, বলবো পাচার না হলেও পাচারের মতো সেই ধরনের কাজও আসে। বাংলাদেশ এবং আমাদের ভারতের মধ্যে অনেকেরই আত্মীয় এপারে বা ওপারে থাকে। অনেক সময় দেখে যে তার ছেলে বা মেয়ে এখানে পড়ে, বা এখানকার তার বাবা মা হয়তো এখানে আছে, নিজেরা চলে এসছে, তারা যদি কেউ হয়, খবর পায় যে কেউ মৃত্যু মুখে পতিত হয়েছে, কেউ মারা যাবেন, ছেলে মেয়ের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক সময় তারা রিস্ক নিয়ে দালাল ধরে পার হয়ে আসে। আমি এমন কিছু জানি যেখানে একটি মা তার শিশুকে দেখতে এসছেন, মায়ের এখানে তার দিদিমার কাছে থেকে পড়াশোনা করে, তিনি ধরা পড়লেন না, কিন্তু ফেরত যাওয়ার সময় তিনি ধরা পড়লেন এবং তার চাকরিটিও গেল, এবং তারপরে তার জেল জরিমানা তো যা কিছু আছে। তো এই ধরনের কিছু আছে, এই দিকগুলো দেখার ব্যাপার আছে। কিন্তু পাচার একটা অর্গানাইজড ক্রাইম, একটা বাস্কেট অফ ক্রাইম, শুধু একটা না, এখানে অনেক ধরনের ক্রাইম এটার সাথে জড়িত আছে। সেইখানে এদের, এটাকে বলবো যে এটা একটা হিউম্যান রাইটস এর বা মানবাধিকারের, তাদের সমস্ত ভাবে তাদের সেই মানবাধিকার লঙ্ঘিত হয়ে যায়, ভিকটিম হন, এবং অ্যাক্টিভিস্টরাও অনেক ক্ষেত্রে ধরা পড়েন না, অথবা যে কোনো কারণেই হোক তাদের ধরা হয় না। সেই ক্ষেত্রে এদেরকে অনেক দিন ধরে আটকে রাখা হয়। আজকাল সুবিধা হয়েছে, আমাদের সুপ্রিম কোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট যে রায় দিয়েছেন যে ভিডিও এতে কনফারেন্সিং এ এদের কেসগুলো শোনা যেতে পারে। একটা কথা বলি, আমি সময় হয়তো আমার মনে হচ্ছে বোধহয় মানবেন্দ্রবাবুর লিংক কোনো কারণে কেটে গেল, কারণ উনি শেষ করে এসেছিলেন আর একটা কথা কি বলতে চাইছিলেন। লিংকের কিছু, তো হ্যাঁ, হ্যাঁ, তাহলে উর্বি আমরা নেটওয়ার্কের তাহলে কিছু সমস্যার, হ্যাঁ আমরা তাহলে আমাদের পঙ্কজ বাবুকে, পরবর্তী হ্যাঁ পরবর্তী বক্তা আইপিএস রিটায়ার্ড মিস্টার পঙ্কজ দত্ত, ওনার কাছে কিছু শুনে নিই এই বিষয় সম্পর্কে। স্বাগত আপনাকে চিন্তন থট অফ টুডে এই স্টুডিওতে। আমার মনে হচ্ছে ওনারও বোধহয় নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে বোধহয়। যান্ত্রিক পঙ্কজ বাবু যন্ত্রণা। আপনি শুনতে পাচ্ছেন? পঙ্কজ বাবু শুনতে পাচ্ছেন কিছু? স্যার আপনার মাইকটা বোধহয় অফ আছে, নিচে দেখুন মাইক্রোফোন আছে, ওটা প্রেস করলেই অন হয়ে যাবে। উনি এখনো মিউট করা আছে ওনার মাইক্রোফোন, কিন্তু ভিডিওটাও আসছে না। আমরা তাহলে আমরা বাড়ি সাহেবের কাছে চলে যাই। হ্যাঁ, আমাদের পরবর্তী বক্তা জাহিদুল বারী, তিনি অ্যাডভোকেট এবং সম্পাদক বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সংঘের। স্বাগত আপনাকে। আপনি যদি এই বিষয় সম্পর্কে কিছু আলোকপাত করেন দর্শক বন্ধুদের কাছে। ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই উদ্যোক্তা
তাদেরকে এই একটা খুবই যুগোপযোগী আলোচনা এটা আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইতিমধ্যে আমিও একটু লেটে আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আমার শোনা কথা যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি স্যার, একটু শোনা সামান্য যাচ্ছে। বিলম্ব হয়। আচ্ছা, সামান্য বিলম্ব হয়। আমি আমার প্রথম বক্তার ওনার বক্তব্য আমি ঠিকভাবে শুনতে পারিনি, তবে ওনার কনক্লুশনটা আমি শুনেছি, যেটা হয় আজকের যে মানব পাচার, যে ভারতের যে 1956 সালে যে আইন, তা আমাদের একই সমস্যা, বরং ভারতের চেয়ে আমাদের সমস্যা আরো অ্যাকিউট। এটা শুধু বাংলাদেশ বা ভারত বা দক্ষিণ এশিয়া না, এটা হলো আজকে এটা গ্লোবাল একটা প্রবলেম। এটা ইভেন আপনার উন্নত দেশগুলো, যে আমেরিকা, ইউরোপ বা যে পুঁজিবাদী দেশগুলো, সেখানে কিন্তু এই ট্রাফিকিং এটা নানান ফর্মে কিন্তু আছে, এটা অনেক আগে থেকে চালু আছে এখানে। আর আমরা যেটা, যে যারা উন্নত দেশগুলো, পুঁজিবাদী দেশ, এখানে তারা তো শুধু আমাদের ধন সম্পদ লুণ্ঠন করেনি, তারা এশিয়া আফ্রিকার বহু মানুষকে তারা তখন আইনসঙ্গত ভাবে কৃতদাস হিসাবে নিয়ে যে তাদের যে দেশ, তাদের যে সভ্যতা আমরা দেখছি, এটা বিশাল অট্টালিকার রাস্তাঘাট, এটা হলো আমাদের দেশের সম্পদ। এই তৃতীয় বিশ্বে যারা কলোনি ছিলাম আমরা, এবং তাদের মানুষের শ্রমে এটা করা। আমাদের দেশেও এই মানব পাচার আইন, এটা আমাদের আইনটা লেটেস্ট 2012। এর আগে আমরা হলো আইনটা যে 1933 সনের আইনটা, যেটা ভারতবর্ষ চালু ছিল 56-র আগে, যেটা ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট, যেটা 1933। এরপরও হলো যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর, এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তারা অনেক রাষ্ট্র, কেন্দ্রীয় এবং রাজ্য তারা হলো পৃথক পৃথক আইন করেছিল এখানে। পরবর্তীকালে সেই আইনগুলো বাতিল করে তারা 1956 সালে যে আইন সেটা করেছেন, সেটার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি। যে আমাদের দেশেও যেটা, যে ওই 33 সনের পরে আমাদের ক্রুয়েলটি টু ওমেন ডিটারেন্ট পানিশমেন্ট অর্ডিন্যান্স 1982 একটা আইন হয়েছিল। তারপর এটা রিপিল হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেগুলো এখনো বলবৎ আছে। তবে এখন পৃথক একটা 2012-তে মানব পাচার আইন, যেটা আপনাদের ভারতের 1956 সালের আইনের এটা অনেকটা মিল আছে এখানে। তবে যেটা আমার আগে যে বক্তা উনি বলে গেছেন, যেটা ভারতের আইনে যেটা ট্রাফিকিং এর, মানব পাচারের কোনো সংজ্ঞা দেওয়া নাই। এটা যে আমাদের দেশের, যেটা আপনি দেখবেন, এটা আমি হয়তো এটার আইনটার ইংলিশ ভার্সনটা আমি পাঠিয়ে দেবো পরবর্তীকালে, যে সেখানে আমাদের এই সেকশন 3-তে এটা ডিফাইন করা আছে যে হিউম্যান ট্রাফিকিং কি। এটা যেটা আমাদের এত মানে এই অল্প সময়ের পরিসরে, যেটা যে আমরা এত আইনগত বা এগুলো আমরা জানার প্রয়োজন নেই। এটা তো আমরা বই পড়লেই জানতে পারবো এখানে, যে আমরা যে সমস্যাটা, যেখানে আমরা এই বাংলাদেশ, ভারত এবং সার্কভুক্ত দেশগুলো, বিশেষ করে যে দেশগুলো বেশি ভার্নারেবল, যে সেখানে হলো যে এই পাচারকারী চক্র তারা খুব সক্রিয়। যে এটা যারা, যেমন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলায় তারা পাচার করে তাদেরকে অনৈতিক কাজে, এই প্রস্টিটিউশন, ফোর্স লেবার, তারপরে ভিক্ষাবৃত্তি, এরকম কাজে লাগায়। এখানে আমি দেখেছি অনেকগুলো গবেষণা, যে ভারতেও এরকম অনুরূপ পাচারকারীরা তারা হলো অমানবিক কার্যকলাপ করে এখানে। আর সবচেয়ে যেটা ডেঞ্জার, সেটা হলো যে দেশের বাহিরে তারা এই আমাদের নানা রকম প্রলোভন দিয়ে এই মানুষ, বিশেষ করে পুরুষ, মহিলা, শিশু, এদেরকে তারা হলো দেশের বাহিরে পাচার করে এখানে। যে আমাদের গত 8 বছরে বাংলাদেশ থেকে 2.5 লক্ষর বেশি যে মানুষ তারা পাচার হয়েছে বিদেশে, বিশেষ করে ওই ভারত, মধ্যপ্রাচ্যের 32টা দেশে, তারপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ইউরোপ আমেরিকার দেশেও কিছু তারা পাচার হয়েছে এখানে। এবং তাদেরকে নানাভাবে প্রলোভন দিয়ে, যেমন এখানে বিদেশের যে চাকরির নাম করে এখানে যে রিক্রুটিং এজেন্সি গুলো আছে এখানে, যে আমাদের প্রায় 1 কোটি মানুষ আমাদের কিন্তু বিদেশে চাকরি করে, তার 90% হলো মধ্যপ্রাচ্যের 32টা দেশে তারা কর্মরত এখানে। যে তাদেরকে
বেশি স্যালারি, উন্নত চাকরি, এগুলো কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে তাদের সেই কথাগুলো তারা হলো যে তারা প্রতারণার শিকার হয়। তারা বাধ্য হয়ে তারা হলো তাদেরকে কৃতদাসের মতন তাদের ফোর্স লেবার করতে বাধ্য করে। মহিলাদের প্রথমে গৃহকর্মী, পরবর্তীকালে তাদের যৌন দাসী হিসাবে বিভিন্ন তাদের অমানবিক অসামাজিক কার্যকলাপে তাদেরকে নিয়োজিত করতে বাধ্য করে। এটা হলো যে চলে আসছে এবং এটা প্রতিরোধ করার জন্য দেশের এবং আমাদের সব দেশেই এটা আইন প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে যে নিউ ইয়র্ক কনভেনশনের পর, যেমন এটা 1956 সালে আপনাদের আইনটা তৈরি হয়েছে, আমাদের দেশেও যেটা নিউ ইয়র্ক জাতিসংঘের কনভেনশন, তারপর আমাদের সার্কের একটা কনভেনশন আছে এই মানব পাচার প্রতিরোধে করণীয় এ সম্পর্কে কতগুলো নির্দেশনা আছে, কতগুলো সিদ্ধান্ত আছে, যে সেগুলো হলো যে কিছু বাস্তবায়িত কতটুকু হচ্ছে সেটা হলো যে এটা দেখার বিষয় এখানে। যে আমাদের সব দেশেই আইন আছে, মানব পাচার রোধে আইন আছে, কিন্তু আইনগুলোর কঠোর প্রয়োগ এটা যথাযথভাবে হচ্ছে না। সেটা আমার আগের বক্তব্য বলেছেন, তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমাদের দেশেও একই অবস্থা, যে এই আইনটা যথাযথভাবে প্রয়োগ করা যাচ্ছে না। সেটা নানান কারণে। সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিছু সীমাবদ্ধতা আছে, যে তারা অন্যান্য ক্রাইম এগুলো তদন্ত করতে তারা হিমশিম খায়। তারপরে এটা করতে গেলে যে সমস্ত আজকের যে আধুনিক প্রযুক্তি বা দক্ষতা দরকার, সেটারও হলো সে ট্রেনিং, পর্যাপ্ত ট্রেনিং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রয়োজন এখানে। কারণ যারা মানব পাচারকারী তারা শুধু দেখেন চাকরির প্রলোভন না, তারা হলো আধুনিক তথ্য প্রযুক্তি তারা ব্যবহার করে এখানে। যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় কিন্তু তারা হলো এটার মাধ্যমে তারা এই যুবক যুবতী, শিশু, নারী এবং মানুষকে তারা কিন্তু প্রলুব্ধ করে, উদ্বুদ্ধ করে এবং পরবর্তীকালে তাদের সঙ্গে সম্পর্কটা একটু ঘনিষ্ঠ করে তাদেরকে দেশের বা দেশের বাইরে তারা পাচার করে এখানে। কাজে এটা হলো যে ভারতেও এই পাচারের হার, যেমন এক রাজ্য থেকে অন্য রাজ্য, তারপর একটা রাজ্যের জেলা থেকে আরেক জেলা, এরকম পাচার হচ্ছে এটা, এবং বিদেশেও পাচার হচ্ছে। আর আরেকটা সম্প্রতি গেলে আমরা বাংলাদেশ যেটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো, আপনারা জানেন যে এই গত 4-5 বছর আগে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা ওই মিয়ানমার থেকে তারা আমাদের দেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে এখানে। এবং এটা হলো আমাদের অর্থনীতির উপর একটা বিরাট শুধু চাপ না, আজকে মানব পাচারকারী চক্র এটা তাদের হলো লরূপ দৃষ্টিটা এই জনগোষ্ঠীর উপর তারা পড়েছে এখানে। এবং দুর্ভাগ্যজনক যে এই জনগোষ্ঠী কিছু তারা নেতৃস্থানীয় ব্যক্তি প্লাস আমাদের দেশীয় আন্তর্জাতিক পাচারকারী চক্র এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে পাচার করার নামে তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে অমানবিক যেটা, যেমন অন্যান্য স্বাভাবিক পাচারের ক্ষেত্রে, যেমন বাংলাদেশ থেকে যারা ভারতে যায় এখানে তারা সীমান্তর বিভিন্ন পয়েন্ট থেকে তারা যায়, তারপরে সেটা বম্বেকে তারা ইউজ করে একটা রুট হিসাবে, সেখান থেকে পাকিস্তান, মধ্যপ্রাচ্যে যায় সাধারণত বিমানে বা অনেক ক্ষেত্রে জাহাজে করেও যায় এখানে। কিন্তু যারা রোহিঙ্গা বা আমাদের বাংলাদেশেও তাদেরকে হলো এই ইঞ্জিন বোট, আপনার প্রত্যেক দেখেছেন এখানে ইঞ্জিন বোট এবং যেটা হলো স্পিড বোট, খুবই ঝুঁকিপূর্ণ, যেটা হলো সমুদ্রে চলার কোনোভাবেই উপযোগী না। এবং তারা হলো যে অনেকেই যাত্রাপথে অনেকেই মারা যাচ্ছেন বা ঠিক মতো পৌঁছতে পারছেন না, যেটা আমাদের থাইল্যান্ডে তারা আশ্রয় নিচ্ছেন। আপনারা জানেন যে থাইল্যান্ডের সম্প্রতি অনেকগুলো গণকবর আবিষ্কৃত হয়েছে। গণকবর গুলো এটা আমাদের না, যে অধিকাংশ হলো আমাদের বাংলাদেশে যাদেরকে কিডন্যাপ করা হয়েছে ফর ট্রাফিকিং, এটা তাদেরই সেখানে সেই গণকবর গুলো, বা ভারত বা প্রতিবেশী দেশ থেকে যারা আসে সেখান থেকে যে এটা হলো আমাদের একটা খুবই মানে ডেঞ্জারাস, এটা আমরা হলো যে এই প্রবলেম যেটা এই রোহিঙ্গা সংক্রান্ত যেটা এখানে, যে সেখানে আমাদের সরকার, আমাদের বিভিন্ন এনজিও তারা কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে শেখানো হচ্ছে, বিভিন্ন যেটা চলচ্চিত্র বা ডকুমেন্টারি ফিল্ম দেখানো হচ্ছে যে মানব পাচারকারীরা কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়, যে তাদের সচেতনতা বাড়ানোর জন্য।
যে এটাতে কিছু কিছু কাজ হচ্ছে এটা, এবং আরো এটা বাড়ানো দরকার এখানে। যেটা মানব পাচার, এটা হলো যে এটা চলছে, তবে এটাকে প্রতিহত করা দরকার। মানব জাতির কল্যাণার্থে এবং মানুষের যেটা সাংবিধানিক এবং মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষার জন্য হলো যে এই মানব পাচারটা এটা বন্ধ করতে হবে। এক্ষেত্রে যেমন সরকার, প্রতিটি সরকার, তারপরে জাতিসংঘ সহ সার্কভুক্ত কান্ট্রিগুলো, তারা এই ব্যাপারে তারা তৎপর আছেন এখানে। যে আমার মনে হয় এখানে এ ব্যাপারে আমরাও যারা হলো যে বিভিন্ন আইনজীবী সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংস্থা, এনজিও, তারাও যৌথভাবে আমাদের কিছু দায়িত্ব পালন করা দরকার এখানে। যে আমরাও হলো যেমন এই মানব পাচারকারী, তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক আছে, সেটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে। আমরা যদি যারা এই মানব পাচারের বিরুদ্ধে, আমরা যদি একটা আঞ্চলিকভাবে বা আন্তর্জাতিকভাবে আমাদের একটা কোয়ালিশন আমরা গড়ে তুলতে পারি এখানে এটার বিরুদ্ধে, তাহলে এই মানব পাচারটা রোধ করা আরো সহজ হবে এখানে। সেক্ষেত্রে আমাদের ধরুন কিছু কিছু এনজিও তারা কাজ করছে এখানে ভারতে, বাংলাদেশে, কিন্তু তারা মূলত হলো যে পাচারকারীদের ফলে যারা যে সমস্ত ভিকটিম, তাদেরকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ করা, এই কাজগুলো তারা করে থাকেন এখানে। যে আমার প্রস্তাব হলো এখানে শুধু এই কাজের পাশাপাশি বিভিন্ন আইনজীবী সংগঠন, মানবাধিকার সংগঠন, আমাদের ভারত বাংলাদেশ সহ বিভিন্ন, যে এটা হলো একটা আমাদের সহযোগিতার একটা প্ল্যাটফর্ম, একটা নেটওয়ার্ক গড়ে তোলা, এবং এটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমরা এই মানব পাচার, এটা এই রোধটা আমরা, এটা রোধে আমরা সফল হব এবং মানব পাচারের সংখ্যাটা আমরা আরো কমিয়ে আনতে পারবো। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে যে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি পেশ করলাম। তারপর যদি কোনো জানার থাকে বা ক্লিয়ারিফিকেশন থাকে বিশেষ আমাদের দেশ সম্পর্কে, আমি সেটা আবার আপনাদের সামনে বলবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে। আনমিউট করতে হবে না? আমার যেটা মনে হচ্ছে পঙ্কজ বাবুর নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে, তার ফলে আমরা ওনাকে এখানে রেখেছি স্ক্রিনে, কিন্তু ওনাকে পাচ্ছি না। তো আমার মনে হয়েছে যে মানবেন্দ্র বাবু উর্বি, উনি বলার শেষে উনার বোধহয় একটু কিছু বলার ছিল, যে অবস্থায় উনার নেটওয়ার্কটা কেটে গেল। তো মানবেন্দ্র বাবু, যদি আপনি একটুখানি আপনার অংশটুকু যেটা বলতে চাইছিলেন, আমরা তাহলে আমাদের পরবর্তী বক্তা তার কাছে আমরা চলে যাব। আমরা পঙ্কজ বাবুকে কিছুতেই আনতে পাচ্ছি না। আপনি আপনার যে বলা একটু আনমিউট করুন, করে আপনার যে বলাটা আপনার ঠিক বলতে যাচ্ছিলেন শেষ করার একদম পূর্ব মুহূর্তে, সেইটার জায়গায় আপনি যদি আপনার জায়গায় চলে আসেন, একটু আনমিউট করতে হবে। করছি। হয়েছে বোধহয়। হয়েছে কি? হ্যাঁ, হয়েছে হয়েছে, বলুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছেন? নমস্কার। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা বলুন। বাংলাদেশে প্রায় 7-8টি সংস্থার সাথে কাজ করি, বিশেষ করে অ্যাডসেক বাংলাদেশ করে আমাদের যে নেটওয়ার্কিং আছে, এটা চাইল্ড ট্রাফিকিং নিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা নারী ও শিশু পাচারের সাথে, এতে অ্যাডাল্ট এদের যারা পাচার হন সেই ধরনের মানুষকে আমরা ওপারে ফেরত পাঠাই। এবং অ্যাডসেকের 5টা দেশে এদের সংস্থা রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা। তো এই সমস্ত দেশের মধ্যে আমরা সংযোগ স্থাপন করি
এবং বিশেষ করে বাংলাদেশের যে সংস্থাগুলো রয়েছে তারা একসাথে মিলে ওখানে করেন এবং ওখানকার প্রখ্যাত অ্যাডভোকেটরা এবং এরাও এই কাজের সাথে যুক্ত রয়েছে। এই জন্যই আমি বলছিলাম যে আমরা এদের সাথে যোগাযোগ করি এবং প্রতি বছর আমরা 40-50 থেকে 60-80 পর্যন্ত এবং এমন বছরও গেছে যখন 100 জনকে আমরা সমস্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে পেরেছি। তো এইখানে আমাদের একটা রয়েছে এবং আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রচুর করি স্কুল কলেজ এবং অন্যান্য এতে। আরো একটা জিনিস আমরা করি সেটা হচ্ছে পুলিশ বিএসএফ যারা ল ইমপ্লিমেন্টেশন করেন এই সমস্ত এদের নিয়ে আমরা প্রচুর ট্রেনিং প্রোগ্রাম করি এবং সেগুলো বিভিন্ন ইউএন সংস্থার সাথে সংযুক্ত হয়ে করছি এবং আমাদের দেশের সংস্থা সরকার এদের সাথেও আমরা এই প্রোগ্রাম গুলো করছি। তো এইখানে আমি যেটা বলবো যে আমাদের সমস্ত সংস্থা যারা এই ধরনের কাজ করেন তারা যদি এগিয়ে এসে এদের সাহায্য করেন বা যারা যারা কাজ করছে, আমাদের দেশে এর সাথে প্রায় 540টার মতো সংস্থা এখন সংযুক্ত আছে যারা এই কাজ করেন। সেইখানে এদের প্রত্যেকে এক একটা বিভিন্ন ধরনের কাজ করতেন। কেউ হয়তো শেল্টার হোম চালাচ্ছেন, কারো কাউন্সিলিং দেন, কারা হয়তো কোর্টের লিগাল এইড দেন। এখন সার্ভিসেস হয়েছে আমাদের দেশে, তারাও যথেষ্ট ভাবে হেল্পফুল হয়েছেন এই কাজে। এবং কম্পেনসেশনের দিকটা আমরা একটু অসুবিধে পাই, কারণ যে টাকা আসে হয়তো সেটা শেষ হয়ে যায়, আবার আসতে অনেক দেরি লাগে। তো এদের যে ভিকটিমদের যে কম্পেনসেশন দেবার ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আরো একটু যদি সক্রিয় হয়, আরো সময় মতো যদি তারা এই কম্পেনসেশন গুলো পায় সেটা খুব ভালো হয়। একটা জিনিস আমাদের সকলের কাছে অনুরোধ যে আমাদের যারা এখানে রয়েছেন, যারা পাচার হয়ে এসছেন, আদালতে তাদের রিপ্রেজেন্টেশন সেইটা যদি তাদের হয়ে বলা, তাদের যা বলার আছে সেইটা বলার যদি অনেক উপকার হবে। আবার আমি এই বলে শেষ করবো যে আমাদের সমাজের অনেক কিছু করার আছে, যে মেয়েরা বা শিশুরা যারা পাচার হয়ে যাচ্ছেন তাদেরকে করা, সমাজে গ্রহণ করা, সুস্থ থাকার বন্দোবস্ত করে দেওয়া, তারা যাতে পায়ে দাঁড়াতে পারে অর্থনৈতিক ভাবে সেই বন্দোবস্ত করে দেওয়া এবং তারা সমাজের সম্মানের সাথে বেঁচে থাকতে পারে সেই বন্দোবস্ত করা, যাতে তারা রিটার্ন। এই কটি কথা বলে আমি আবার আপনার নমস্কার জানিয়ে আমার বক্তব্য। নমস্কার। ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য নমস্কার। মানবেন্দ্র বাবুকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, চিন্তনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমাদের এই বিষয়ে এতগুলো কথা বললেন, আমরা অনেক কিছুই জানতে পারলাম, পাচার কি বা কোথায় হচ্ছে কি সম্পর্কে, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। আমরা পরবর্তী বক্তার কাছে যাই। রুচিরা গুপ্ত ম্যাম, তিনি এখন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং আপনি স্বেচ্ছাসেবী সংস্থার ফাউন্ডার। ম্যাম ভালো আছেন তো? ভালো আছি, থ্যাংক ইউ ম্যাম। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সে নিয়ে আপনি যদি কিছু বলেন আমাদের দর্শক বন্ধুদের কাছে তাহলে খুবই উপকৃত হব। ধন্যবাদ। থ্যাংক ইউ উর্বি। আমি এখন বিহারে আছি, আমার ইন্টারনেট কানেকশন এত ভালো নেই, তো হতে পারে দ্যাট মধ্যেখানে কেটে যাবে। আর আমার সঙ্গে বসে আছে দুটা সার্ভাইভার প্রস্টিটিউশনের, ওরাও বসে আছে, ওরা হিন্দিতে কথা করে, তো আমি এই জন্যে হিন্দিতেই আমার বক্তব্য রাখবো এখন। मैं अभी बिहार में हूँ और यहाँ पर ऐसी कुछ महिलाएं हैं जो मेरे साथ बैठी हैं, जो खुद सर्वाइवर्स हैं ट्रैफिकिंग की,
और उन लोग समुदाय से हैं। नट समुदाय एक ऐसा समुदाय है जो ब्रिटिश कॉलोनियलिज्म के समय जिसको क्रिमिनल ट्राइब घोषित किया गया था, और उनका इतना ज्यादा मार्जिनलाइजेशन हुआ कि धीरे धीरे उनके पास नौकरियां भी नहीं रही, जमीन भी नहीं रहा, और उनके बीच में इंटरजेनरेशनल प्रोस्टिट्यूशन जोर जबरदस्ती से होने लगा और आज तक होता है। क्रिमिनल ट्राइब एक्ट जो है वो डीनोटिफाई हो गया है हमारे देश में, आजाद भारत में, पर फिर भी जो है एक स्टिग्मा और डिस्क्रिमिनेशन है, जिसके बारे में महाश्वेता देवी ने बहुत लिखा था क्रिमिनल ट्राइब एक्ट के बारे में, और कैसे उन लोगों का शोषण कितना ज्यादा होता है। तो ऐसे लोगों का एक तरह का शोषण जो होता है वो है इंटरजेनरेशनल प्रोस्टिट्यूशन। पुलिस जो है, जो सेक्स बायर हैं, जो अपर कास्ट गैंग्स हैं, वो सबको लगता है कि कुछ ऐसी जातियां हैं जिनको हर समय सेक्सुअली अवेलेबल उनके लिए रहना चाहिए। और यही बात का सामना जो है हमारा संगठन अपने आप विमेन वर्ल्ड वाइड करता है, हिंदुस्तान के कोने कोने में। हम मुंबई में भी काम करते हैं, दिल्ली में भी करते हैं, राजस्थान में भी करते हैं, बिहार में भी करते हैं, और कलकत्ते के सोनागाची और खिदरपुर लालबत्ती इलाकों में भी करते हैं। और हमने जो देखा है लड़कियों और औरतों के बीच में कि जिस तरह का शोषण होता है उनका, कि इतना ज्यादा हो जाता है कि उनका फिजिकल और मेंटल ट्रॉमा बढ़ते बढ़ते वो अपने शोषण को भूल भी जाती है उसको डिफाइन करना कि ये हमारा शोषण हो रहा है। और फिर जो भी उनको ब्रॉथल मैनेजर या ब्रॉथल का एम्प्लॉयर कहने को कहता है तो वो वही बोलने लग जाती हैं। तो उनको अगर कहते हैं कि आप जाके पुलिस के आगे या नेशनल कमीशन फॉर विमेन के आगे जाके कहिए कि ये तो हमारे लिए काम है, तो वो यही जाके कहेंगी। पर असली में जो असलियत है, इनका शोषण जो शुरू होता है बहुत पहले इनके गांव के अंदर, जब इनकी मजबूरी का फायदा जो है एक देह व्यापारी उठाता है, जो इनके गांव तक पहुंचता है, इनकी बस्तियों तक पहुंचता है और कहता है कि मैं तुमको या तो कुछ पैसा दे दूंगा, तुमको नौकरी दे दूंगा, तुम्हारी शादी करवा दूंगा, या फिर मार पीट के किडनैप करके इनको रेड लाइट एरिया तक लाते हैं। और फिर वहां पर उनका 8-10 बार एक रात में, एक दिन में रेप होता है, 100-200 रुपये के लिए हर रेप के लिए। और उसका मुनाफा जो है वो जाता है ब्रॉथल मैनेजर के पास, ब्रॉथल पिम्प के पास, सारा जो ट्रैफिकिंग चेन है उसके पास। तो ये औरतों का इतना ज्यादा जब रेप होता है 2 हफ्ते, 3 हफ्ते, 4 हफ्ते के बाद, तो वो अपने पुराने जीवन को भूल जाती हैं। उनको लगता है हम उस पुराने जीवन में वापस नहीं जा सकते। तो तब उनसे पूछा जाता है कि क्या आप अपनी इच्छा से यहाँ हैं? तब वो कहती हैं कि हाँ, ये मेरा इच्छा है। पर इसका मतलब नहीं है जब वो कहती हैं कि ये मेरा इच्छा है कि उनका शोषण नहीं होता है। आज हमारे सामने सबसे बड़ी चुनौती ये है कि हमें शोषण को डिफाइन करना पड़ेगा कि शोषण क्या होता है, क्योंकि हमारे देश में न्यू लिबरलिज्म बहुत जोरों से आ रहा है, रिलीजियस फंडामेंटलिज्म बहुत जोरों से आ रहा है, जहाँ हर तरह की गुलामी को काम कहा जाता है, उसको नॉर्मलाइज किया जाता है। तो इस कॉन्टेक्स्ट में हमें देखना पड़ेगा कि ये जो नया कानून है जो बीजेपी की सरकार हमारे सामने कर रही है, वो किस चीज को, कौन सी गुलामी को, कौन से शोषण को नॉर्मलाइज करने की कोशिश कर रही है आइन के थ्रू। क्योंकि सबसे पहले उन्होंने जो ड्राफ्ट बिल बनाया है 1956 इटपा को अमेंड करने के लिए, अभी के लिए जो नया ड्राफ्ट बिल बनाया है, उसमें उन्होंने 3 चीजें की है जो बहुत डेंजरस हैं। एक तो उन्होंने पुलिस को एक्स्ट्रा पावर दे दिया है रेड करने के लिए और सर्वेलेंस के लिए। और आज हम जानते हैं कि पुलिस का क्या रूप है हिंदुस्तान में, किस तरह से स्टूडेंट्स को पकड़ रहे हैं, एक्टिविस्ट को पकड़ रहे हैं, जर्नलिस्ट को पकड़ रहे हैं। तो आप सोच सकते हैं कि ये जो अनमिटिगेटेड पावर ऑफ सर्वेलेंस और रेड अगर किसी एक नेशनल बॉडी को और पुलिस को दे दिया जाएगा ट्रैफिकिंग का सामना करने के लिए, तो कौन से लड़के पकड़े जाएंगे, किस तरह के लड़के पकड़े जाएंगे। दूसरा जो ये बिल करा है जो बहुत गंभीर है
कि ये एक नया कानून और बनाने की कोशिश कर रहा है, जब हमारे देश में ऑलरेडी कई कानून हैं जो ट्रैफिकिंग के साथ का सामना करते हैं। एक है इट्पा, जिसके बारे में आज आपने टॉपिक रखा है। दूसरा है सेक्शन 370 ऑफ द इंडियन पीनल कोड, जहां ट्रैफिकिंग डिफाइंड है एज पर द यूएन प्रोटोकॉल, जो इंटरनेशनल स्टैंडर्ड है ह्यूमन राइट्स का। और पॉस्को है जो बच्चों की ट्रैफिकिंग के बारे में है। तो हमें चौथा कानून की जरूरत ही नहीं है जो भाजपा की सरकार सामने रख रही है, क्योंकि मल्टीप्लिसिटी ऑफ लॉ जिसको हम बोलते हैं, वो एक विक्टिम के लिए तो बहुत ही मुश्किल है समझना, जो इलिटरेट है। उसकी जो डिपेंडेंसी है वो लॉयर पे जाएगी, उसको पास लॉयर का एक्सेस नहीं है, या कोई अफसर पे जाएगी। तो ये मल्टीप्लिसिटी ऑफ लॉ की कोई जरूरत नहीं है। और तीसरा जो सबसे गंभीर चीज है, प्रॉब्लम है इस कानून में, जो ड्राफ्ट इन्होंने बनाया है भाजपा ने, उसमें सेक्सुअल एक्सप्लॉयटेशन को उन्होंने डेफिनेशन में ही नहीं रखा है। और ये बिल्कुल उसी तरह उन्होंने एक चाल खेली है जैसे उन्होंने चाइल्ड लेबर एक्ट के समय खेला था। क्योंकि चाइल्ड लेबर एक्ट के समय भी उन्होंने पहले कहा कि हम चाइल्ड लेबर के खिलाफ है और हम चाइल्ड लेबर का सामना करते हैं, और चाइल्ड लेबर जो एम्प्लॉय करेगा उसको हम कड़ी से कड़ी सजा देंगे। ये बीजेपी का चाइल्ड लेबर एक्ट था 4 साल पहले। और फिर उन्होंने, अगर आप पेज 80 तक जाएंगे, 80th पेज में जाएंगे, तो एक्सेप्शनल क्लॉजेस के थ्रू उन्होंने चाइल्ड लेबर को फैमिली बेस्ड एंटरप्राइजेस में लीगलाइज कर दिया, बोला कि वहां अलाउड है। और इंडिया में जहां पर जाति, कास्ट बहुत ज्यादा प्रेवलेंट है, और ज्यादातर चाइल्ड लेबर जो है बच्चे अपने दलित परिवारों के साथ खेत में करते हैं, फैक्ट्री में करते हैं, कंस्ट्रक्शन वर्क में करते हैं, उनको उन्होंने लीगलाइज कर दिया। दूसरा, उन्होंने एक और एक्सेप्शनल क्लॉज से कहा कि ऑडियो विजुअल एंटरटेनमेंट में चाइल्ड लेबर अलाउड है। तो इस तरह से उन्होंने चाइल्ड लेबर 80% सेक्टर्स में अलाउ कर दिया, जिसमें माइनिंग भी था। फिर हमने बहुत झगड़ा किया तो माइनिंग का अब हटा है। तो उसके कारण अगर डेफिनेशन में ही बच्चा चाइल्ड लेबर की डेफिनेशन में नहीं आएगा, तो आप समझ सकते हैं कि डेटा में भी फिर जो है भाजपा सरकार कहेगी कि हमारे अच्छे दिन में चाइल्ड लेबर कम हो गया है। और आज यही चीज भाजपा सरकार कर रही है। जो नया ड्राफ्ट बिल उन्होंने ट्रैफिकिंग पे बनाया है, उसमें उन लोग सेक्सुअल एक्सप्लॉयटेशन का डेफिनेशन ही नहीं दिए हैं कि ट्रैफिकिंग सेक्सुअल एक्सप्लॉयटेशन के लिए होता है। जो आज मानव दा बोल रहे थे कि पूरी दुनिया में ट्रैफिकिंग होता है, और यूनाइटेड नेशंस ऑफिस फॉर ड्रग्स एंड क्राइम कहती है कि मेजॉरिटी ऑफ ट्रैफिकिंग जो है बच्चों का और औरतों का होता है, और वो भी सेक्सुअल एक्सप्लॉयटेशन के लिए। तो वो ही वर्ड को इन्होंने छोड़ दिया ट्रैफिकिंग के डेफिनेशन से, जिससे कि जो लड़कियां और जो औरतें ट्रैफिक हो के आज हमारी लाल बत्ती इलाकों में पूरे देश में हैं, और थॉमसन रॉयटर्स फाउंडेशन कह रहा है कि वो 20 मिलियन से भी ज्यादा है। हमारी खुद के जो पुलिस है, सीबीआई कह रही है 3 मिलियन से ज्यादा है। तो ये सब बच्चे फिर डेफिनेशन में आएंगे ही नहीं, ये लड़कियां भी डेफिनेशन में आएंगी ही नहीं। तो रिपैट्रिएशन की बात भूल जाइए, शेल्टर की बात भूल जाइए, इनको कोई भी सर्विसेज नहीं मिलेगी, क्योंकि उनको ट्रैफिकिंग का विक्टिम्स ही नहीं माना जाएगा। तो इसका सामना मैं भी कर रही हूँ, बहुत सारे संगठन कर रहे हैं, हक सेंटर फॉर चाइल्ड राइट्स कर रहा है, और बहुत सारे संगठन इस ट्रैफिकिंग बिल का जो इन्होंने बनाया इसका सामना कर रहे हैं। साथ साथ में मैं कहना चाहूंगी कि नेशनल कमीशन फॉर विमेन, जब मोहिनी गिरी उसकी चेयर थी, जब मालिनी भट्टाचार्य उनकी उस नेशनल कमीशन की मेंबर थी, तब हम लोगों ने इट्पा में कुछ अमेंडमेंट्स प्रपोज किया था, क्योंकि हमने कहा था कि इट्पा में ही अमेंडमेंट करके आप ट्रैफिकिंग विक्टिम्स को कुछ राहत दीजिए। किस तरह की राहत हम चाहते हैं? हम चाहते हैं कि विक्टिम्स को जो है कॉम्पेंसेशन प्रॉपर्ली मिले, टाइमली तरीके से मिले। हम चाहते हैं कि शेल्टर जो है वो विक्टिम फ्रेंडली हो। हम चाहते हैं रिपैट्रिएशन और री
আমাদের আজকে বারে বারেই এই সমস্যাটা হচ্ছে যে নেটওয়ার্ক এক এক জায়গায় এক এক রকম, এবং রুচিরার ক্ষেত্রে বারে বারেই নেটওয়ার্কের কথা উনি যখন বলছিলেন তখনও বলেছেন এই সমস্যার মধ্যে পড়েছেন উনি, বারে বারেই কেটে যাচ্ছে লাইন। আমরা পঙ্কজবাবুকে তো এই কারণে পেলাম না, এবং আমরা আপনাদের দর্শক শ্রোতা বন্ধুদের কাছে জানাই যে আমরা রুচিরাকে আবার পেলে আমরা নিশ্চিতভাবেই আবার স্ক্রিনে নিয়ে চলে আসব। তো হ্যাঁ, এবং উনি তো সব থেকে বলেইছিলেন। বড় কথা, হ্যাঁ, আমি উর্বি একটা বিষয় জানাই দর্শক শ্রোতা বন্ধুদের যে রুচিরা এই মুহূর্তে কিন্তু কোভিডে আক্রান্ত। আজকে বোধহয় 12 না 13 দিন হয়েছে, এখন আজকে যথেষ্ট ভালো, কিন্তু সেই অবস্থাতেও আমাদের মাঝে এসেছেন। এর জন্য নিশ্চিতভাবেই রুচিরাকে আমরা আমাদের চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। উনি আমরা তো তাহলে বলেছিলেন এবার হ্যাঁ, উনি একটু বলো, যান্ত্রিক বলো। যন্ত্রণা হবেই, তো সেই জন্য আমরা তাহলে পরবর্তী বক্তার কাছে যাই। আমরা তাহলে এবার কল্লোল বাবু, আমি খালি একটা বিষয়ে বলি শ্রোতা দর্শক বন্ধুদের যে আমাদের আজকের এই আলোচনায় বক্তা হিসেবে থাকার কথা ছিল আইনজীবী সৌম্যজিৎ রাহা, কিন্তু সৌম্যজিৎ বাবুও হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছেন, ভীষণই অসুস্থ হয়ে পড়েছেন। তার ফলে আজকে উনার পক্ষে কোনোভাবেই আমাদের আজকের এই আলোচনায় যোগদান করাটা সম্ভবপর হয়ে উঠল না। তাই আমরা তাহলে এবারে আমরা যদি রুচিরা আবার এসে যায়, আমরা কল্লোল বাবুর বলার পরে আমরা আবার ওনাকে নিয়ে আসব। তো আমরা এখন কল্লোল বাবুর কাছে যাই। উর্বি? হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী বক্তা আইনজীবী কল্লোল বসু, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং উনি বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার। আমরা তার কাছে এই আলোচ্য বিষয় সম্পর্কে, আইনি বিষয় সম্পর্কে যদি কিছু জানি খুবই ভালো হয়, দর্শক বন্ধুরা খুবই তাতে উপকৃত হবেন। স্যার, আপনি যদি কিছু বলেন। স্যার, আপনাকে এখানে অনেক অভিনন্দন চিন্তন থট অফ টুডে এই ফেসবুক পেজের থেকে অনেক অভিনন্দন আপনাকে। আপনি যদি কিছু বক্তব্য রাখেন এই বিষয় সম্পর্কে। স্যার, আপনার মাইক্রোফোনটা বোধহয় মিউট করা। আপনি দেখুন নিচে স্ক্রিনে একটা মাইক্রোফোন আছে। 1949 সালে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনার শুনতে পাচ্ছি। 1949 সালে ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘের একটা কনভেনশন হয় প্রিভেনশন অফ ইমোরাল ট্রাফিক নিয়ে। সেটা ডিসেম্বরের 1949 সালে এই জায়গাটা তৈরি হয়, কনভেনশনটা। তার ভিত্তিতে 30/12/1956 সালে আমাদের দেশের এই আইনটা তৈরি হয়, যার নাম হয় দ্য ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956। এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষের সংবিধানের 252 ধারা অনুযায়ী পার্লামেন্ট আন্তর্জাতিক এই ধরনের রাষ্ট্রসংঘের কনভেনশনে যেখানে ভারত সিগনেটারি স্বাক্ষর করেছে, তাকে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে ভারত আইন তৈরি করতে সংসদ দায়বদ্ধ। সেটা 252 নম্বর অনুচ্ছেদে সংবিধানে নিহিত আছে। তারই প্রতিশ্রুতি বা ফলশ্রুতি হিসেবে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 তৈরি হয়। ডিসেম্বর মাসে 1950 সালে যখন ইউনাইটেড নেশন এই কনভেনশনটা করে, তখন কিন্তু তারা বলে যে প্রস্টিটিউশন ইজ ইনকম্প্যাটেবল with the dignity and worth of the human person and endangers the welfare of the individual. এই যে গোটা মানব জাতির একটা অমর্যাদা, যার ফলে 1950 সালে 26শে জানুয়ারি যখন ভারত তার জনগণের মাধ্যমে নিজেরাই নিজেদেরকে এই সংবিধান, এই মহতি গ্রন্থ উপহার দেবে, সেখানে কিন্তু 14 থেকে 30 নম্বর যে মৌলিক অধিকার, যেটা রাষ্ট্র দায়বদ্ধ আছে জনগণের কাছ থেকে রক্ষা করার জন্য, সেখানে কিন্তু 23 নম্বর ধারায় বলা হলো এই ধরনের হিউম্যান ট্রাফিকিং নস্যাৎ করা হলো, এবং শিশু শ্রমকে বলা হলো তা ঘৃণ্য অপরাধ। এবং তাছাড়া 21 নম্বর ধারায় বলা হলো যে জীবনের অধিকার মানুষের মৌলিক অধিকার, জীবনের অধিকারের মধ্যে নিহিত রয়েছে রাইট টু লাইফ মিনস রাইট টু লিভ উইথ ডিগনিটি, অর্থাৎ জীবন ধারণ মানে পশুর মতো জীবন ধারণ, জীবন ধারণ মানে মর্যাদার সাথে জীবন ধারণ। এই বিষয়টা নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমরা দেখলাম যে ভারতবর্ষে এই আইনটা যখন তৈরি হলো, এই আইনটা কিন্তু অদ্ভুতভাবে এই যে কনভেনশনের ফলশ্রুতি হলো, সেখানে কিন্তু এই আইনের অবজেক্ট কিন্তু হলো না, ইট ইজ নট অ্যাবলিশন অফ প্রস্টিটিউট অ্যান্ড প্রস্টিটিউশন,
এবং এটাকে বলা হলো না। এবং এটা বলা হলো কি আইন? এই আইনটাকে বলা হলো, এই আইনটা পাবলিশ হলো 16/4/1958 থেকে, এবং এই আইনটাকে ভারতবর্ষে প্রয়োগ করা হলো 1/9/1958 থেকে, 1/5/1958 থেকে। এই আইনটা কি বলা হলো? এই আইনটাকে বলা হলো দিস ইজ অ্যান অ্যাক্ট টু প্রোভাইড ইন পার্সুয়েন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন সাইন্ড অ্যাট নিউ ইয়র্ক অন 9/5/1950। অর্থাৎ 9 মে 1950 নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনসের 1949 সালের ডিসেম্বরে সেই ফলশ্রুতি হিসেবে ভারত সেই রাষ্ট্রসংঘের প্রস্তাবনা যেটা শুরু করলো, তার ফলশ্রুতি হিসেবে 30 ডিসেম্বর 1956 সালে এই আইনটা তৈরি করা হবে। এটা 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 মানতে হবে যে এই যে হিউম্যান ট্রাফিকিং যে কথাটা বলছি, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা ফাস্টেস্ট গ্রোয়িং ক্রিমিনাল ইন্ডাস্ট্রি, একটা অপরাধ জগতের একটা শিল্প হিসেবে এটা একটা ভয়ঙ্কর ভাবে গড়ে উঠছে। এর সাথে দালাল শুধু যুক্ত তা নয়, এর সাথে প্রশাসনের উদাসীনতা, এর সাথে কিছু রাজনৈতিক নেতার একটা প্রচ্ছন্ন মদত, এগুলো ভয়ঙ্কর ভাবে কাজ করছে। কারণ আপনি দেখবেন যে প্রশাসনিক উদাসীনতা এবং রাজনৈতিক নেতাদের কিছুদের প্রশ্রয় যদি না থাকে এবং বা উদাসীনতা যদি না থাকে প্রচ্ছন্নভাবে, তাহা না হলে এইভাবে একটা জিনিস গুরুত্ব পায় না। আপনি দেখবেন যে ভারতবর্ষের বেশিরভাগ সময় 1951 সাল থেকে যে নির্বাচন হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই শিশুশ্রম বিরোধিতা, নারী পাচার, শিশু পাচারকে একটা নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া, পরিবেশ রক্ষাকে একটা নির্বাচনী প্রতিশ্রুতি বা শপথ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের মানবিক এবং প্রগতিশীল কাজ ভারতবর্ষের কোন রাজনৈতিক দলকে আমি দেখিনি। একমাত্র এই নির্বাচনে বামপন্থীরাই একমাত্র যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে পরিবেশ সংক্রান্ত বিষয়। এবং আজকের তারিখে দাঁড়িয়ে হিউম্যান রাইটস যে ভায়োলেশন, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই হিউম্যান ট্রাফিকিং। এখানে হিউম্যান ট্রাফিকিং এ আপনি যদি দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন যে আরেকটা জিনিস যেটা খুব বড় মতো হয়েছে, সেটা হচ্ছে যে জুভেনাইল জাস্টিস অ্যাক্টেও কিন্তু এর প্রভিশন আছে, এটা রিলেটিং টু জুভেনাইলস ইন দ্য স্পিয়ার্স অফ ল রিলেটিং টু প্রস্টিটিউশন। এবং সেখানে বলা আছে, অ্যাপার্ট ফ্রম এ চাইল্ড sex worker, this act treats a child who lives in a brothel or with a prostitute or frequently goes to any place used for the purpose of prostitution or is found to associate with any prostitute or any other person who leads an immoral, drunken or depraved life, or who is being or is likely to be abused or exploited for immoral or illegal unconscionable gain as a neglected juvenile। এই আইনটাও একটা অসাধারণ আইন। এবং আপনাদের বলি যে ব্রথেল সম্পর্কে 2 ধারায় ইমোরাল ট্রাফিক অ্যাক্ট কিন্তু ডিফাইন করেছে। কি বলেছে? এনি হাউস অর রুম, কনভেন্স অর প্লেস অর এনি পোর্শন অফ এনি হাউস, রুম অর প্লেস which is used for persons of sexual exploitation or abuse for the gain of another person or for the mutual gain of two or more prostitutes। এখানে চাইল্ডের ডেফিনেশন বলা হয়েছে, চাইল্ড মিনস হু হ্যাজ নট অ্যাটেইনড 16 ইয়ার্স। আর কি বলা হয়েছে? আমরা একটা দেখেছি যে এখানে বলা হয়েছে দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট 2 women ইউজিং দ্য হাউস দ্য প্রেমিসেস অ্যাজ ব্রথেল। একের অধিক থাকতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পুলিশ যখন ইমোরাল ট্রাফিক একটা কোনো কেস দেয়, সেখানে দাঁড়িয়ে যে মেয়েটি সলিসিট করছে প্রস্টিটিউশন, তাকে ভিকটিম হিসেবে দেখায়। এবং ভিকটিম হিসেবে দেখার ফলে আলটিমেটলি যেটা হয়, যেটা ইমোরাল ট্রাফিক একটা ইনকমপ্লিটনেস, সেটা হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে ব্রথেল যে চালাচ্ছে, যে প্রস্টিটিউটের ইনকামের ওপর যে মেজর, অর্থাৎ সাবালক, যে এই বেশ্যাবৃত্তির বা যৌন কর্মীদের উপার্জনে তাদের শোষণ করে জীবিকা নির্বাহ করছে, তাদেরকে কিন্তু আড়ালে থেকে যাচ্ছে। কারণ এই ভিকটিম যখন তৈরি হচ্ছে, প্রস্টিটিউটকে যখন ভিকটিম দেখানো হচ্ছে, তখন সি জাস্ট বিকামস আ উইটনেস অর ইনফরম্যান্ট হয়ে যাচ্ছে কোর্ট প্রসিডিং। তাকে কিন্তু তখন কিন্তু আড়ালে থেকেই যাচ্ছে এই ব্রথেল যে চালাচ্ছে, অর্থাৎ এই সেক্স র্যাকেট যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে। আপনারা জানেন বা শুনে থাকবেন যে অনেক সময় আমরা দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ছায়া সংগঠন হিসেবে যেগুলো দেখানো হয়, এবং অন্যান্য যে বাড়িতে গার্হস্থ কর্মী, ডোমেস্টিক হেল্প দেবো বলে এখানকার থেকে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশ থেকে যে মহিলাদের নিয়ে আসা হয়, তাদেরও কিন্তু সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা হয়, তাদেরকে আটকে রাখা হয়, তাদেরকে যৌন দাসী হিসেবে করা হয়। মানব সভ্যতার এর চেয়ে বড় নির্লজ্জ এবং ভয়ঙ্কর উদাহরণ আর কিছু হতে পারে না। এবং আমাদের অধ্যাপিকা রুচিরা দেবী যে কথাটা বলেছেন খুব প্রাসঙ্গিক। দেখুন, সংবিধান একটা ভারতবর্ষের মানুষের কাছে একটা জীবন্ত দলিল।
এবং উই দ্য পিপল অফ ইন্ডিয়া সেদিন স্বাধীনতার সময় আমাদের প্রজন্ম উই দ্য পিপল অফ ইন্ডিয়া ছিল না। ইট ইজ বিকজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড জুডিশিয়াল রিভলিউশন অফ থট, বিচার ব্যবস্থার পরিবর্তনের মাধ্যম এবং পার্লামেন্ট বিভিন্ন সময় আইন করে মানুষের কাছে পৌঁছে আমাদের প্রজন্ম, আগামী প্রজন্ম এবং আমাদের আগের প্রজন্মকে এই উই দ্য পিপল অফ ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড করেছে। এই ভারতবর্ষের মানুষ যে সংবিধান নিজেদের উপহার দিয়েছিল, সেই উপহার দেওয়ার ফলশ্রুতি হিসেবে আজকে চাইল্ড লেবারকে যেভাবে রিল্যাক্সেশন করা হয়েছে, শ্রমিক আইনের পরিবর্তন হিসেবে একটা ইউনিফাইড করা হয়েছে, সেটা কিন্তু অ্যান্টি পিপল লেজিসলেশন। এবং সুপ্রিম কোর্টে বধুয়া মুক্তি মোর্চার কেসে সুপ্রিম কোর্ট যেভাবে মানবাধিকার রক্ষার জন্য সেই সংবেদনশীল সাহসী সুপ্রিম কোর্ট যে মানবাধিকার সংবিধানের প্রতিশ্রুতি তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিলেন এবং চাইল্ড লেবারকে একটা ঘৃণ্য অপরাধ বলে স্বীকৃতি দিয়েছিলেন, আজকের পার্লামেন্ট যদি সেই ধরনের কাজ করে, এই লেজিসলেশন কিন্তু আমি মনে করি সেই জুডিশিয়াল প্রিন্সিপালকে যেটা ল লেট ডাউন করেছিল সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 141 which binds the country, তাই কিন্তু অপমান করা হয়েছে এবং তাকে কিন্তু অবজ্ঞা করা হয়েছে। এটা কিন্তু উচিত হয়নি বলে আমি মনে করি। আরেকটা দিক যেটা আমি দেখেছি, কয়েকদিন আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা মামলা হয়েছিল, সেই মামলায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সেখানে একটা রিপোর্ট প্লেস করেছিল। সেখানে কিন্তু সেই রিপোর্ট কিন্তু ভয়ঙ্কর এবং দেখা যাচ্ছে যে চাইল্ড ম্যারেজ অ্যান্ড ট্রাফিকিং হ্যাভ বিন রিপিটেড। এবং আপনারা যদি দেখেন ওই মামলায় ডিভিশন বেঞ্চে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ট্রাফিকিং ইন দ্য গার্ব অফ এ চাইল্ড ম্যারেজ অর এ চাইল্ড লেবার আর মোর ডিস্টার্বিং, এই কথাটা বলা হচ্ছে। এবং সেখানে একটা রিপোর্ট ফাইল করা হয়েছিল বিফোর দি অনারেবল সুপ্রিম কোর্ট, যেখানে 136 মাইনর গার্লস বলা হচ্ছে বিং ম্যারিড অফ ইন বেঙ্গল ডিউ টু লকডাউন অ্যান্ড দি ডিভাস্টেশন কজড বাই সাইক্লোন আমফান। অর্থাৎ প্রকৃতির দুর্যোগ আমফানের জন্য এবং এই কোভিড-19 এর জন্য যে পরিযায়ী শ্রমিক, এবং আপনারা দেখেছেন যে কনস্টিটিউশনাল অথরিটি গুলো পরিযায়ী শ্রমিক নিয়ে পার্লামেন্ট 1979 এ অ্যাক্ট তৈরি করলেও সেই অ্যাক্টের প্রয়োগ কিন্তু আজকে দাঁড়িয়ে কোনো কনস্টিটিউশনাল অথরিটি মানবিকতার সাথে, যত্নের সাথে এবং সমাজ সচেতনতার সাথে এই আইনের প্রয়োগ করতে পারেনি। তার ফলশ্রুতি হিসেবে পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশা, এবং আপনারা এই রিপোর্টটা দেখেছেন যেটা বিফোর অনারেবল সুপ্রিম কোর্ট এটা করা হয়েছে, সেটা কিন্তু একটা জায়গা। এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজম আছে কিন্তু ভীষণ জরুরি এই পার্টিকুলার আসপেক্টকে এবং একে প্রিভেন্ট করার জন্য বলে আমি মনে করি। এবং আপনারা যদি মন দিয়ে দেখেন যে এই যে আপনার এই যে আইনটার কথা আমি বারবার করে বলছি যে ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট এবং ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্টে কিন্তু কতগুলো সেকশন পার্টিকুলারলি বলা হচ্ছে, যে যেমন 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এগুলো কিন্তু বলা হচ্ছে। এবং পানিশমেন্ট ফর লিভিং অন দ্য আর্নিংস অফ দ্য প্রস্টিটিউশন, সেখানে তার শাস্তি বলা আছে। পানিশমেন্ট ফর কিপিং আ ব্রথেল অর অ্যালাউইং প্রেমিসেস টু বি ইউজড অ্যাজ এ ব্রথেল, তার কথা বলা আছে। এবং প্রকিউরিং, ইনডিউসিং অর টেকিং পার্সন ফর দ্য সেক অফ প্রস্টিটিউশন, তার জন্য কি শাস্তি হবে সেখানে বলা আছে। আপনারা যদি কেউ ডিটেইন করে থাকেন কোনো পার্সন ইন দ্য প্রেমিসেস যেখানে প্রস্টিটিউশন ইজ ক্যারিড অন, তার জন্য শাস্তি বলা আছে। এবং বলা আছে সিডিউসিং অর সলিসিটিং ফর দি পারপাস অফ, কাউকে যদি সিডিউস করেন, সলিসিট করেন পেশাবৃত্তি বা যৌনবৃত্তি করার জন্য, যৌন পেশার জন্য, তাতেও তার শাস্তি বলা আছে। আর বলা আছে সিডাকশন অফ এ পার্সন, কোনো পার্সনের কাস্টডিতে কোনো নারী, শিশু বা তারা যদি থেকে থাকে, তাদেরকে প্রস্টিটিউশনের জন্য যদি আপনি সিডাকশন করেন, তাদের কিন্তু তারও তার শাস্তি দেওয়া আছে। এবং কারেক্টিভ ইনস্টিটিউশনের কথা বলা আছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট, তার যে অবজেক্ট, যেটা গভর্নমেন্ট আপনাদের বারবার করে বলেছি, এই আইনটা কিন্তু তৈরি করা হয়েছে সংবিধানের কয়েকটি ধারাকে দেখে। সেটা হচ্ছে যে এক্সপ্লয়টেশন অফ দ্য প্রস্টিটিউশন অফ আদার্স, এবং তার মধ্যে নিহিত আছে আর্টিকেল 23 of the Convention of Traffic in Human Beings is prohibited, Article 39 Directive Principles of State Policy, Article 21 Right to Life is synonymous with the concept of right to live with dignity। এবং তারপরে আরো অনেক যে আইন ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আগে 1933 সালে, চিলড্রেন প্লেজিং অফ লেবার অ্যাক্ট 1933, ইমোরাল ট্রাফিক অ্যাক্ট 1956 সালে এসছে, চাইল্ড লেবার প্রহিবিশন এন্ড রেগুলেশন অ্যাক্ট 1946 সালে এসছে। এছাড়াও আইপিসিতে, ইন্ডিয়ান পেনাল কোডে বলা আছে সেকশন 366, সেকশন 372, সেকশন 370, সেকশন 373, সেকশন 360 এর বি, 366, এই সমস্ত ধারাগুলো বলা আছে। কিন্তু ইমোরাল ট্রাফিক অ্যাক্টে এটা বলতে হবে যে আজকে তারিখে দাঁড়িয়ে আমি চায়ের দোকানে, মিষ্টির দোকানে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বাড়িতে ভদ্রলোকের, লেখাপড়া জানা লোকেরা
তারা যখন আজকে বাড়িতে বাচ্চাদের দিয়ে কাজ করায়, তাদের বিবেক এতটুকু কেঁপে ওঠে না। এবং আইনের এই ধরনের পরিবর্তন, এটা কিন্তু অমানবিক। এবং আজকে সমাজের যে কল্যাণমূলক রাষ্ট্রের যে পরিচয়, যা সংবিধানের অন্তর্নিহিত প্রতিশ্রুতি, এক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্রকে উপহার দেবে বলে সেদিনের সেই উত্তাল দশকে ভারতের শ্রেষ্ঠ মেধারা গণপরিষদে 1946-এর 9 ডিসেম্বর থেকে 1950 অব্দি যে বিদগ্ধ মেধাবী আলোচনায় সমৃদ্ধ করেছে ভারতের জনগণকে, সেই প্রতিশ্রুতির তাৎপর্য কিন্তু আজকে অন্তঃসার শূন্য বলে মনে হবে। কারণ রুচিরাদি এবং সরজিৎ জানা, মানবেন্দ্র বাবু এবং অসংখ্য কৈলাস সত্যার্থী নয়, কিছু কৈলাস সত্যার্থী, তাদের একার আন্দোলনে ভারতের পরিবর্তন হতে পারবে না। জীবনানন্দ দাশ বলেছিলেন সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, কিন্তু এই বিষণ্ণ শতাব্দী যদি কয়েকটা মাত্র রুচিরাদি, কয়েকটা মাত্র সরজিৎ জানা, কয়েকটা মাত্র মানবেন্দ্র বাবু এবং কয়েকজন নয় একজন মাত্র কৈলাস সত্যার্থী পায়, তাহলে ভারতের পরিবর্তন হবে না। কারণ পাকস্থলী জীবন বোধ, যা শুধুমাত্র মুনাফা, ব্যবসা, ধর্ম, রাজনীতিকে একত্রিত করে ভারতবর্ষের এই গণতন্ত্রের ভোটের সুরঙ্গে, সেখানে দাঁড়িয়ে সংবিধানকে অসহায় অভিভাবক বৃদ্ধের মতো ফ্যাল করে তাকিয়ে রাখতে হয়। গোটা প্রচার এবং জনগণের সচেতনতার মাধ্যমে এই আইনের প্রয়োগ সম্ভব। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য হয়, কিন্তু তার জন্য একটা মানবিক ভাবে সংসদ, কারণ বিচার, অ্যাসেসমেন্ট অফ জাস্টিস মাস্ট বি টেস্টেড ইন দ্য কনটেক্সট অফ ম্যানকাইন্ড। কারণ মানুষকে বাদ দিয়ে কোনো আইন হতে পারে না। এবং গণতন্ত্রে আদালত সবসময় বিচারের উৎস, অবিচারের উৎস নয়। এবং সংসদ জনগণের কাছে দায়বদ্ধ, এবং এই জনগণই সবচেয়ে বড় কথা। কারণ এটা মনে রাখতে হবে, জাস্টিস ভি.আর. কৃষ্ণারের সেই বিখ্যাত কথা, যে সেটা উনি বলেছিলেন যে অল অথরিটিজ ইনক্লুডিং সুপ্রিম কোর্ট আর ওয়ার্কিং আন্ডার কনস্টিটিউশন অ্যান্ড নট ওভার ইট। অর্থাৎ আমাদের এই সমস্ত কনস্টিটিউশনাল অথরিটিকে তাদের এক্সিকিউশন অফ কনস্টিটিউশনাল রিজনেবলনেস, অর্থাৎ সংবিধানের যে যৌক্তিকতা, যা মানবিক ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত, তাকে প্রয়োগ করতে হবে। এবং প্রয়োগ করতে হবে জনগণের সচেতনতার মাধ্যমে, এবং প্রয়োগ করতে হবে শিক্ষার মাধ্যমে, প্রয়োগ করতে হবে দারিদ্র্যের দূরীকরণের মাধ্যমে। মানুষের ঘরে ফুলের গন্ধ থেকে ভাতের গন্ধ জরুরি, এটা মাথায় রাখতে হবে। যে এই অ্যাসেসমেন্ট অফ জাস্টিস, অ্যাক্সেস টু জাস্টিস, যেটা কনস্টিটিউশনাল প্রমিস আন্ডার আর্টিকেল 21, তাকে যদি আমাকে প্রয়োগ করতে হয়, সেই প্রয়োগটা করতে হবে আমাদের সমবেত প্রচেষ্টায়, শুধুমাত্র পার্টিকুলার কারোর উপর ভর করে নয়। এবং বিচার যেহেতু সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক, শুধু ভোট দেবার অধিকার জনগণের, তাদের দারিদ্র্য দূরীকরণের নয়। একটা পলিসি নিতে হবে, যে পলিসিকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য দরকার মানসিক সচেতনতা, নয় জোরদার মানুষের আন্দোলন। শুধুমাত্র আদালত গণতন্ত্রে দেশ চালাবে, আদালতের মুখোপেক্ষা হয়ে থাকবো, সরকার কি করবে তার মুখপাত্র না, নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ কল্লোল স্যার। উর্বি, আমি একটু প্রাথমিকভাবে দু চারটে কথা বলে নি। উর্বি, আমি দু চারটে কথা একটু প্রাথমিকভাবে বলে নি। হ্যাঁ, একটা হচ্ছে যে আমাদের আলোচনায় আমাদের আজকে যারা বক্তা ছিলেন, তাদের মধ্যে দুজন, এখানে আমরা দেখলাম যে পঙ্কজ বাবুর আমরা বক্তব্য শুনতে পারলাম না, একেবারেই নেটওয়ার্কের সমস্যা, এবং রুচিরার নেটওয়ার্কটাও একেবারেই শেষ পর্যায়ে এসে সমস্যা তৈরি করলো। আমরা সামগ্রিকভাবে আজকে যারা বললেন তাদের মধ্যে এখনো পর্যন্ত কল্লোল বাবু রয়েছেন, সরজিৎ বাবু রয়েছেন, মানবেন্দ্র বাবু রয়েছেন, জাহেদুল সাহেব রয়েছেন। তো আমি উর্বি যেটা প্রস্তাব করছি যে সামগ্রিকভাবে তো এরা সবটাই আলোচনা শুনলেন, তো শেষে আমরা যদি এইরকম করি, ব্যাপারটা এরকম যে প্রত্যেকেই সবটা শোনার পর অন্তত 1 মিনিট করে যদি এই সামগ্রিক বিষয়টার উপর তাদের যে বক্তব্য একদম নির্যাস, পিন পয়েন্টেড, এইটা যদি এক এক করে আমরা সকলের কাছে শুনি, আর এই সামগ্রিকভাবে শোনার পর মধ্যে তোমার যদি তাদের কিছু প্রশ্ন করার থাকে, তাদের বলা শুরুর আগে তুমি তাহলে একটু প্রশ্ন করে নাও। তারপর আমরা এক এক করে, প্রথমে সরজিৎ বাবু বলবেন, তারপর মানবেন্দ্র বাবু, তারপর বাড়ি সাহেব, এবং শেষে কল্লোল বাবু। আবার সবাই 1 মিনিট করে আমরা গোটা আলোচনাটাকে রাউন্ড আপ করব। ধন্যবাদ মিস্টার স্বরূপ গোপাল গোস্বামী আপনাকে।
স্যার সরজিৎ স্যার, আপনি যদি এই আলোচ্য বিষয় সম্পর্কে আপনার মতে যদি কিছু আপনি 1 মিনিটের মধ্যে যদি কিছু বলতে চান, এই বিষয় সম্পর্কে সারাংশ আমরা চাইছি, তাই দর্শকরা আরেকটু মানে ঠিকঠাক যাতে তারা তাদের বোধগম্য হয় ব্যাপারটা নিয়ে। কারণ নারী শিশু পাচার একটা বিশাল বড় ব্যাপ্তি, এর কোনোদিনও মানে শেষ বলে আমার তো মনে হয় না হবে, জানি না, নিশ্চয়ই হতে পারে। আমরা যদি সবাই একজোট হয়ে এটাকে নিয়ে আমরা লড়াই করি, নিশ্চয়ই হবে। আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, আমি আমার বক্তব্যে অনেকগুলো কথাই বলেছি, কিন্তু এখন আমাদের এই 4 জনের যে বক্তব্য দর্শকেরা শুনলেন, তার থেকে আমি একটা জায়গাতে কনসেন্ট্রেট করতে চাইছি। পাচার যদি বন্ধ করতে হয়, শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে সম্ভব নয়। আইন যতই শক্ত করা হোক না কেন, যেটা রুচিরাও বলেছে, আমাদের কল্লোলবাবু বললেন আন্দোলন গড়ে তুলতে হবে। তো সেখানে যারা ভালনারেবল, যাদের এই ধরনের পাচারে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে ক্ষমতায়নের রাস্তায় আনতে হবে, তাদেরকে জোট বাঁধতে হবে, এবং তাদের মাধ্যমেই কিন্তু এই পাচার বহুলাংশে কমানো যায়, যেটা আমরা করতে পেরেছি সোনাগাছি বা কলকাতায় এবং পশ্চিমবঙ্গের বহু জায়গায় সেলফ রেগুলেটরি বোর্ডের মাধ্যমে। 1, 2, যে কথাটা বলতে চাই, যেটা মানবদাও বলেছিলেন, যে এই পাচারের নামে আবার অনেককেই কিন্তু মানে যেভাবে শিকার হতে হয় পুলিশ, বর্ডার ফোর্স বা অন্যান্য কারণে, কারণ সবাই পাচার হয়ে আসছে না, কেউ চিকিৎসার জন্য আসছে, কেউ তার প্রয়োজনে আসছে। অর্থাৎ এই যে মানবিক দিকটা দেখা এবং সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং 3 নম্বর যে ব্যাপারটা আমি বলে শেষ করব, যে প্রাথমিক কারণগুলোর জন্য আজকে এই যে ধরুন আজকে 3 মাস 6 মাস লকডাউন চললো, এই যে হাজার হাজার মানুষ যারা কাজ হারালেন, এই যে আমরা দেখলাম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা তাদের কাজ ছেড়ে চলে এলেন এখানে, এখন তারাই তো মোস্ট ভালনারেবল হয়ে যাবেন, কারণ তাদের না আছে রোজগার, না আছে পয়সা। তো তারা বাঁচার জন্য যে চেষ্টাগুলোতে ঢুকবেন, সেখানে পাচার হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাড়বে, যেটা প্রতিটি ডিজাস্টারের ক্ষেত্রে করে থাকে। আমরা দেখেছি এর আগেও যখন আয়লার ক্ষেত্রেও সেটা ঘটেছে। সেই জায়গাতে যদি আজকে পাচারের বিরুদ্ধে শক্তিশালী কিছু জায়গা করে তুলতে হয়, তাহলে এই সব মানুষদের বেঁচে থাকার বেঁচে থাকার এবং তাদের জীবন জীবিকার ব্যাপারটা সরকারকেই ভাবতে হবে। সত্যি কোনো ইন্ডিভিজুয়াল বা 2-4 জন মানুষ সেটা পরিবর্তন আনতে পারবে না। সেটা সম্ভব হলে পাচারের কিন্তু অনেকটাই সম্ভাবনা কমে আছে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু আমরা দর্শকরা সেটাই কিছু আপনার আলোকপাত করলেন, এই বক্তব্য থেকে আমরা কিছু জানতে পারলাম। পরবর্তী বক্তা মিস্টার মানবেন্দ্রনাথ মন্ডল, স্যার আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। আমারও 2-3টে বিষয় সম্পর্কে বলার আছে। সেটা হচ্ছে যে 1 নম্বর, আইনের যথাযথ ইমপ্লিমেন্টেশন হওয়ার দরকার। আমাদের দেশে পুলিশ একটা ইনভেস্টিগেশন করে 2 বছর 3 বছর ধরে, তার কারণ থাকতে পারে, তাদের বিভিন্ন ডিউটিতে বিভিন্ন সময় পাঠিয়ে দেওয়া হয়। এই ইনভেস্টিগেশনের জন্য আমার মনে হয় ডেডিকেটেড পুলিশ ফোর্স থাকার দরকার। তারা অন্য কোনো কাজ করবে না, এইগুলোই করবে, এবং তার ফলে এগুলো ত্বরান্বিত হবে দায় পাওয়ার ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে যে ভিকটিমরা যাতে আর ভিকটিমাইজ না হয় সেই ব্যাপারে দৃষ্টি রাখা, এবং তারা যাতে নিজেদের পায়ে দাঁড়িয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে, সেজন্য সরকারি বিশেষ প্রকল্প নেওয়ার দরকার আছে। এবং আরেকটা জিনিস, যখন একটি ভিকটিম এইভাবে ফিরে যায়, তখন তার অনেক মেডিকেল হেল্পের দরকার হয়। আমার মনে হয় সরকার যদি কোনো হেলথ কার্ড বা এদের জন্য দিয়ে দেন, যাতে তারা যে কোনো জায়গার এতে মেডিকেল সার্ভিসেস গুলো তারা পেতে পারে সেই দেশের মধ্যে, তাদের নিজেদের দেশের মধ্যে। আর তৃতীয় যেটা আমি বলবো, যে
আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি এদের উপর পরিবর্তনের একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। আমরা একজনকে খারাপ মেয়ে বলতে পারি, একজনকে আমি দেখেছিলাম শ্রীমতী নবনীতা দেবসেনকে একটা জায়গায় আমাদের প্রোগ্রামে বলতে কালো মেয়ের দুঃখের কথা। তো সেইভাবে যারা নির্যাতিতা, যারা মার্জিনালাইজড রয়েছেন, সে মাইগ্রেন্ট লেবার হোক, সে অন্য যে কোনো পেশায় থাকুক, যারা দারিদ্রতায় ভুগছেন, তাদেরকে সামনের সারিতে আনার জন্য যা যা করার দরকার সেটা রাষ্ট্রকেই করতে হবে, এবং এরা যাতে বাঁচার যে মিনিমাম এটার দরকার প্রত্যেকটা মানুষ সেটা যাতে পায় সেজন্য ব্যবস্থা আনতে হবে। এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব, যারাই রাষ্ট্রের ক্ষমতায় আসেন না কেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যার, আপনি যে সারাংশটা আমাদের দর্শক বন্ধুদের সাথে ব্যাখ্যা করলেন, খুবই উপকৃত হলাম। ধন্যবাদ স্যার। পরবর্তী বক্তা স্যার জাহিদুর বারী, আপনি যদি আপনার দু এক কথায় যদি কিছু সারাংশ আমাদের দর্শকদের বলেন তাহলে খুবই উপকৃত হই আমরা। বন্ধু বারী সাহেব, হ্যাঁ, আমাদের বাংলাদেশের জনগণের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ওনার মৃত্যুতে আমি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবীর পক্ষ থেকে শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার এই সারাংশ আমি বলা শুরু করছি, যেটা আমি আমার সহবক্তা যারা ছিলেন তাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি, এটা যে আজকের যে এই মানব পাচার, এটার প্রতিরোধ করা এটা সম্ভব, এবং এটার জন্য যেটা হলো যে গণসচেতনতা এটা গড়ে তোলা দরকার সরকারি উদ্যোগের পাশাপাশি। আর তার সঙ্গে আমাদের সরকার এবং আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ সহ আমাদের সার্কের একটা কমিটি আছে, তারা যাতে সক্রিয় হয় সে ব্যাপারেও আমাদের জনমত গড়ে তুলতে হবে। তারপর যেটা মূল কারণ যেটা বলেছেন, আমি তাদের সঙ্গে একমত যে আজকে যে মূল সংকট যে কারণে পাচার বাগুলো হচ্ছে, কি কারণে এটা আমাদের অর্থনৈতিক একটা পশ্চাৎপদতা, দারিদ্রতা, তারপর আমাদের এই ক্ষুদ্র জাতিগোষ্ঠী দুটা দেশের, আমাদের বাংলাদেশ এবং ভারতের, যে তারা নানাভাবে তারা বঞ্চিত, শোষিত, নিষ্পেদিত, এবং পাচারকারীদের চক্রদের টার্গেট হলো তারা। যদি আমরা তাদের সে সমস্যার কর্মসংস্থান, তাদের শিক্ষা, বাসস্থান, তাদের উন্নত জীবনে যদি আমরা নিশ্চয়তা দিতে পারি এটা, তাহলে এই পাচারটা সম্ভব হবে অনেকাংশে এখানে। আর একটা কথা মনে রাখতে হবে যে এই পাচারকারী শুধু কিন্তু একটা ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠী না, এদের যেমন অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীদের সারা দুনিয়ায় একটা শক্তিশালী লিঙ্ক আছে, নেটওয়ার্ক আছে এখানে, যে অনেক দেশ এটা প্যাট্রন করে, এবং এটা জাতিসংঘের অনেক রিপোর্টে আছে যে কারা কোন কোন দেশ এই মানব পাচারকে তারা প্যাট্রন করে, কোন কোন দেশের সংস্থা, সেটা আমরা জানি। এটা যে আজকে কাজী যে এই মানব পাচারকারীদেরকে দুর্বল ভাবলে হবে না, তারা অত্যন্ত শক্তিশালী, এবং যত শক্তিশালী হোক তারা হলো একটা অন্যায় এবং অনেক কাজ করছে এখানে। কাজেই সেটার বিরুদ্ধে আমরা যদি সবাই প্রতিরোধ করতে পারি সম্মিলিতভাবে, আমাদের বিভিন্ন জনগণ, আমাদের বিভিন্ন সংস্থা, এনজিও, আমি যেটা প্রথমে বলেছি, যেটা তাদের যদি আমরা একটা নেটওয়ার্ক ছাড়া আমরা ধরেন পৃথিবীব্যাপী না হলেও আমরা যদি আমাদের সার্কভুক্ত দেশগুলো মিলে আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই মানব পাচার রোধ আমরা হলো যে পরিপূর্ণ বন্ধ করতে না পারলেও আমরা অনেকটা আমরা কমিয়ে আনতে পারবো এটা। এবং আমরা যদি আরো শক্তিশালী হই এবং সারা দুনিয়ায় যদি এরকম মানব পাচার বিরোধী যদি আপনার শক্তিগুলো ক্ষমতা আসে, জনকল্যাণমূলক সরকার যদি হয়, তাহলে এটা চিরতরে নির্মূল করা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমাদের শেষ বক্তা কল্লোল স্যার, তার কাছে আমরা যাব। তার কাছ থেকে আমরা আইনি সংক্রান্ত অনেক তথ্যই পেয়েছি, ইমমরাল ট্রাফিকিং অ্যাক্ট, প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে আমরা অবহিত হয়েছি। পাচার সংক্রান্তও তিনি কিছু বলেছেন, এবং তিনি যেটা সবচেয়ে ভালো বলেছেন, যেটা আমার ভালো লাগলো, দর্শকদেরও হয়তো ভালো লাগবে কথাটা,
যে সবাই মিলে একসাথে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে পাচার বিরোধী কাজে আমরা যুক্ত হতে পারি, আমাদের বর্তমান সমাজ কিন্তু আরো এগিয়ে যাবে, এই আশাই রাখি আমরা। কল্লোল স্যার, আপনি যদি কিছু আমাদের সারাংশ বলেন। আনমিউট করতে হবে কল্লোল বাবু। কল্লোল বাবু আনমিউট করুন। সেকশন 2I তে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। সেকশন 2I তে স্পেশাল পুলিশ অফিসারের কথা, সেকশন 2I তে স্পেশাল পুলিশ অফিসারের কথা বলা আছে, আর সেকশন 2J তে ট্রাফিকিং পুলিশ অফিসার অ্যাপয়েন্টেড আন্ডার সেকশন 13 অফ দি ওই আপনার কি বলে অ্যাক্টে বলা আছে যে অ্যাপয়েন্টেড আন্ডার সেকশন 13 অফ দ্য অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। এই পুলিশের সংখ্যা কত? কয়েকদিন আগে খবরের কাগজে বেরিয়েছে যে স্টেট রিলাক্টেন্ট টু শেয়ার ডিটেইলস অফ অ্যান্টি ট্রাফিকিং ইউনিটস, anti-human trafficking units across India has unveiled the states are reluctant to share information regarding the amount of funds allocated by the Home Department. এই যে অ্যান্টি ট্রাফিকিং যে ইউনিট গুলো, তাদের জন্য রাষ্ট্রের যে বরাদ্দ, তাতে কি খরচা হচ্ছে? কারণ উত্তরাখণ্ড আর নাগাল্যান্ড বলছে আমরা বেশি খরচা করেছি, এটা সানডেতে শালিনী মিশ্র বলেছেন। আমার বক্তব্য, স্পেশাল পুলিশ অফিসার ওই অ্যাক্ট 1956 2I তে কতজন আছে কাজ করছে? ট্রাফিকিং পুলিশ অফিসার অ্যাপয়েন্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার সাবসেকশন 4 অফ সেকশন 13, যা প্রত্যেক এরিয়ার জন্য বরাদ্দ করা আছে, তার কি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তারা কিভাবে ফাংশন করছে, এই তথ্যগুলো জনগণের কাছে আসুক। আর বাদবাকি যারা এখানে বিশিষ্ট বক্তারা বলেছেন, যারা হাতে কলমে কাজ করেছেন, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তারা সেই কাজটা দাঁড়িয়ে মাঠে দাঁড়িয়ে লড়াই করে করছেন। এর চেয়ে বড় কিছু নেই। কিন্তু শুধু আইন দিয়ে কিছু রোখা যাবে না, ক্লান্তিকর পুনরাবৃত্তি হিসেবে বললাম। আর বললাম যে সময় লাগবে, কারণ এটা অনেক শতাব্দীর মনীষীর কাজ, একদিনে হবে না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, শুধু দারিদ্র অপরাধের উৎস নয়, সেক্স র্যাকেট যারা চালাচ্ছেন তারা কিন্তু সমাজের উচ্চতলার লোক হতে পারেন, ধনী লোক হতে পারেন। অর্থাৎ ধনের অসাম্যের উৎসের মধ্যেও কিন্তু অপরাধের বীজ নিহিত আছে। দারিদ্র তো দূর করতেই হবে, কিন্তু ধনী সম্প্রদায়ের মানুষ যারা মুনাফায় অন্ধ হয়ে এই কাজটা চালাচ্ছেন, তাদেরও কিন্তু শাস্তি দেওয়ার দরকার। এই আমার বক্তব্য। ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের চিন্তন থট অফ টুডে ফেসবুক পেজ থেকে আমরা দর্শক বন্ধুরা শুনলাম যে আপনারা এই বিষয়ে আলোকপাত করলেন। এটা সত্যি নারী শিশু পাচার এক মানব সভ্যতার একরকম উপহাস। মানে আজকে নারী, আমাদের প্রাণের সৃষ্টি হয়েছে কোথা থেকে? একমাত্র নারী থেকে। নারীর যদি আমরা অমর্যাদা করতে করি, তাহলে আমাদের বর্তমান সমাজ এটা আরো পিছিয়ে পড়বে। সুতরাং আমাদের সবার কর্তব্য এই মানব পাচার প্রতিরোধে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে একটা প্রতিকারের উপায় আমরা তৈরি করে আরো যেন সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমাদের দর্শক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আমার মনে হয় যে দর্শক শ্রোতা বন্ধুদের প্রশ্ন আর নেই সেভাবে। আমি চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আজকে যারা আমাদের মাঝে এই 19 জন যারা এসেছেন, তাদের আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধন্যবাদ আমি এক এক করে বলি। ডক্টর সরজিৎ জানা অনেকক্ষণ সময় আমাদের দিয়েছেন, তাকে আমাদের চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো মোহাম্মদ জাহেদুল বারী সাহেবকে, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, এবং তিনিও আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করে আমাদের আলোচনাকে সমৃদ্ধ করেছেন। আর কল্লোল বাবু আমাদের প্রতিনিয়ত চিন্তন থট অফ টুডেতে নানান রকম ভাবে এই কি বিষয়ে আমরা আলোচনা করব এই রসদগুলো জুগিয়ে যান, আর আমরা সেইগুলোকে নিয়ে সংগঠিত করে আমরা চেষ্টা করি যাতে করে আমাদের এই সচেতনতাটাকে আরো বৃদ্ধি করা যায়। সেই হিসেবে নিশ্চিতভাবেই কল্লোল বাবু ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই আলোচনা সভায় শ্রোতা দর্শক বন্ধুরাও নিশ্চিতভাবে একটা অন্য স্বাদের আলোচনা, যে আলোচনা আমরা সচরাচর শুনি না, এবং আমার ধারণা যে এই বিষয় সম্পর্কে খুব একটা বেশি ওয়াকিবহালও বেশিরভাগ মানুষ নন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যতিক্রমী আলোচনা আমরা শুনতে পেলাম।
এবং আমাদের বোধহয় একটা নতুন করে এই ধারণাটা তৈরি হলো। সেই ধারণা নিয়ে আমরা ফিরে যাব এবং যে স্পিরিটটা সকলে মিলে বলেছেন যে আমরা সকলে মিলে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের এই যে রোগটা, এই রোগের আমরা উপশম করতে পারি, সেটাই আমরা সচেষ্ট থাকব। এবং আজকের সভা শেষ করব আমরা আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করে চিন্তন থট অফ টুডে সকলের পক্ষ থেকে, আজকে যারা বক্তারা এখানে উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা আমাদের এই যে আলোচনা, সেই আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। শুভরাত্রি, সবাই অত্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি। আজকের এই আলোচনায় আমি সঞ্চালিকা হিসেবে উপস্থিত থাকি।